রাসেলের চোখের সামনে মারিয়ার নগ্ন শরীরটা পড়ে আছে। মারিয়াকে দেখে মনে হচ্ছে তার সাথে কিছু একটা হয়েছে। রাসেল দেখছে মারিয়ার শরীরে কোনো কাপড় নেই। মারিয়া কি সুন্দর করে ঘুমিয়ে আছে। রাসেল আবার দেখছে বিছানা পুরো এলোমেলো। রাসেল মনে মনে বলছে, তাহলে কি মারিয়া অন্য পুরুষের সাথে দেহের চাহিদা পূরণ করেছে? কিন্তু রাসেল কাউকে রুমে দেখছে না। রাসেল যে রুমে ঢুকেছে মারিয়া সেটা বলতে পারবে না। রাসেল আর কিছু না ভেবে মারিয়ার শরীরের উপর একটি চাদর টেনে দিল। তারপর কাঁধের ব্যাগটা টেবিলে রেখে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো। রাসেল নিজে রান্নাঘরে ঢুকে একটি কফি বানিয়ে বারান্দায় বসে খেতে লাগলো। এরপর রাসেল কফি খেতে খেতে বলতে লাগলো, আমি যেটা ভাবছি তাহলে কি সেটাই, নাকি মারিয়ার কোনো সমস্যা হয়েছে? আর সমস্যা হলে তো মারিয়া আমাকে বলবে, তাকে তো সন্দেহ করতে পারছি না, কারণ মারিয়া কখনোই ভালোবাসার ঘুমতে রাখে নাই। আমি যেভাবে বলছি সেভাবে চলছে। দেখি মারিয়া ঘুম থেকে উঠুক, তারপর না হয় ওকে জিজ্ঞাসা করব। রাসেল এসব কিছু বলতে বলতে কফি খেয়ে রুমে এসে দেখে মারিয়ার ঘুম ভেঙে গেছে। মারিয়া রাসেলকে দেখে বলে উঠল, কি ব্যাপার, তুমি কখন অফিস থেকে আসলে? আমাকে ডাক দাও নাই কেন? আমি অফিস থেকে এসে দেখি তুমি সুন্দর করে ঘুমিয়ে আছো, তাই তোমাকে আর ডাকলাম না। তুমি অবেলা এবং শরীরে এভাবে এলোমেলো কাপড়ে ঘুমিয়ে আছো কেন? আসলে তুমি গতকাল যে ওষুধগুলো দিয়েছো ওগুলো তো গতকাল খাইনি, আজকে বিকেলে খেয়েছি। তারপর আমার পুরো শরীর গরমে ঘামে ভিজে গেছে, তাই শরীর থেকে সব জামা কাপড় খুলে ফেলছি। তারপর শরীরটা কেমন দুর্বল লাগছে, তাই শুয়ে পড়লাম। তারপর কখন যে ঘুমিয়ে গেছি তা আমি বলতে পারবো না। তোমার রিসিটে যে ওষুধ লেখা ছিল আমি তো ওগুলো নিয়ে আসলাম, তাহলে তোমার শরীর গরম হবে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় ডাক্তার তোমাকে ভুল ওষুধ দিয়েছে, তা না হলে আমার এরকম হবে কেন? তুমি তো আমার জন্য শুধু মাথা ব্যথা আর শরীর বিষ ব্যথার ওষুধ আনছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওষুধগুলো নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, তুমি উঠে ফ্রেশ হয়ে নাও। এই বলেই রাসেল মারিয়ার জন্য ওষুধগুলো আনছে। ওগুলো নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লো। তারপর রাসেল ডাক্তারের কাছে গেল। রাসেল ডাক্তারকে ওষুধ এবং স্লিপ দিয়ে বলল, আচ্ছা ডাক্তার সাহেব, আপনি আমাকে ঠিক ওষুধ দিয়েছেন তো? একটু ভালো করে যেতে দেখতেন আর কি। একটু জাস্ট দেখেন, আমার স্ত্রীর তো এই ওষুধগুলো খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আরো। ডক্টর রাসেলের থেকে স্লিপ এবং ওষুধগুলো নিয়ে দেখতে লাগলো। ডক্টর ওষুধ এবং স্লিপ দেখে বলে উঠলো, আরে এগুলো তো আপনার ওষুধ না, আপনি ভুল করে অন্য মানুষের ওষুধ নিয়ে গেছেন। কি বলেন ডাক্তার? আপনার দোকানের লোক তো আমাকে এই ওষুধগুলো হাতে দিল, আমি আর না দেখে বাসায় নিয়ে গেলাম। আমি দুঃখিত আপনার কাছে, আমার লোক ভুল ওষুধ দিয়েছে আপনাকে। প্লিজ আপনি কিছু মনে করবেন না, আমি এখনই আপনার ওষুধগুলো দিচ্ছি, আর সাথে আরেকটা ওষুধ দিচ্ছি। ওগুলো খেলে আপনার স্ত্রী ঠিক হয়ে যাবে। রাসেল আর কোনো কথা বলল না। ডক্টর ওষুধ দেওয়ার পর বাসায় ফিরে আসলো। তবে রাসেল একটা জিনিস ডক্টরের দোকানে খেয়াল করেছে, গতকাল যে ছেলেটা রাসেলকে ওষুধ দিয়েছে তাকে আজকে দেখলো না। রাসেল হয়তো ভাবছে ছেলেটাকে ডক্টর কোথাও পাঠিয়েছে, কিন্তু না, ছেলেটা রাসেলকে দেখে লুকিয়ে গেল। হয়তো ভয় পেয়ে, আর না হয় অন্য কোনো কারণ আছে। তো যাই হোক, রাসেল বাসায় এসে নিজের কাছে যে চাবিটা আছে ওটা দিয়ে বাসার দরজা খুলে ভিতরে গেল। ভিতরে ঢুকে রাসেল দেখে মারিয়া সোফায় বসে কার সাথে যেন কথা বলছে। রাসেলকে দেখে মারিয়া ফোনটা কেটে দিল। রাসেল তখন মারিয়াকে বলল, এই নাও তোমার ওষুধ। গতকাল ডাক্তার ভুল করে অন্য ওষুধ দিয়ে দিছে, ডাক্তার বলছে এগুলো খেলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি ওষুধগুলো রুমে রেখে ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা মারিয়া, আব্বু আম্মু কি তোমাকে ফোন দিয়েছে? তারা নাকি ঢাকায় আসবে তোমার অসুস্থতার কথা শুনে? আমি তো এতক্ষণ আব্বু আম্মুর সাথে কথা বলছি, তারা কালকে সকালে রওনা দিবে বলেছে। রাসেল ঠিক আছে বলে রুমে চলে গেল। ওষুধগুলো বিছানায় রেখে ওয়াশরুম থেকে হালকা ফ্রেশ হয়ে খাবার টেবিলের সামনে চলে গেল। এরপর মারিয়ার রাসেল খাবার খেয়ে রুমে চলে আসলো। পরের দিন রাসেল অফিসে বসে বসে কাজ করছে। হঠাৎ রাসেলের মোবাইল ফোনটা বেজে উঠলো। রাসেল মোবাইলের দিকে তাকিয়ে দেখে মারিয়া ফোন দিয়েছে। তখন রাসেল ফোনটা রিসিভ করে বলে উঠলো, কি ব্যাপার মারিয়া, তুমি হঠাৎ ফোন দিলে যে? তোমার কিছু হয়েছে? তুমি একবার বলো, আমি এক্ষুনি বাসায় চলে আসছি। আরে ধুর, আমার কিছু হয়নি। তোমাকে যে কারণে ফোন দিছে, আব্বু আম্মু বাস কাউন্টারে এসে বসে আছে। তুমি বসের থেকে ছুটি নিয়ে আব্বু আম্মুকে বাস স্ট্যান্ড থেকে বাসায় নিয়ে আসো। রাসেল ঠিক আছে বলে ফোনটা কেটে দিয়ে বসের ক্যাবিনে এসে বস থেকে ছুটি নিয়ে অফিস থেকে বেরিয়ে একটা সিএনজি নিয়ে বাস কাউন্টারে চলে আসলো। বাস কাউন্টারে এসে দেখে তার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম আব্বু আম্মু, কেমন আছো? তোমাদের শরীরের কি অবস্থা? বাড়ির সবকিছু ঠিকঠাক আছে তো? আরে বাবা আস্তে, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আমাদের শরীর সুস্থ আছে।
আর বাড়িতে সবকিছু ঠিক আছে। এখন বলো আমাদের বৌমার কি অবস্থা? তোমাদের বৌমা আসলে আগের থেকে আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এখন বলো, তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমাদের আসতে কোনো অসুবিধা নেই। এখন দাঁড়িয়ে না থেকে বাসায় চলো, জার্নি করে আসছি তো। রাসেল আর কোনো কথা না বলে তার আব্বু আম্মুকে নিয়ে একটা সিএনজি করে বাসার উদ্দেশ্যে চলে আসলো। কলিং বেল চাপ দেওয়ার পর মারিয়া এসে দরজাটা খুলে দিল। মারিয়া শ্বশুর শাশুড়িকে দেখে সালাম দিয়ে পা ধরে সালাম করলো। তখন মারিয়া বলে উঠলো, আব্বু আম্মু তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, তুমি কেমন আছো বৌমা? আমি আগের থেকে ভালো আছি। বাইরে দাঁড়িয়ে কথা বলবেন? বাইরে দাঁড়িয়ে কথা বলবেন, ভেতরে আসবেন না? রাসেলের আব্বু আম্মু আর কোনো কথা না বলে ভেতরে চলে গেল। মারিয়া তাদের একটা রুমে নিয়ে গেল। এরপর দুপুরে সবার সাথে খাওয়া দাওয়া করলো। দেখতে দেখতে এভাবে কিছুদিন চলে গেল। মারিয়া এখন সুস্থ। রাসেলের আম্মু সবসময় মারিয়ার খেয়াল রেখেছে। রাসেলের আব্বু আম্মু কিছুদিন থেকে গ্রামে চলে গেল। এতক্ষণ শুধু বকবক করে গেছি, এখনো আপনাদের পরিচয় দেওয়া হয়নি। গল্পের নায়কের নাম রাসেল আর নায়িকার নাম মারিয়া। রাসেলের আব্বু আম্মু মারিয়াকে দেখে রাসেলের সাথে বিয়ে দেয়। দুজনকে দেখে পছন্দ করে। তাদের ভালোবাসার কোনো কমতি নেই। রাসেল ঢাকায় একটা অফিসে চাকরি করে। রাসেলের একা একা খাওয়া দাওয়া রান্না করে খেতে কষ্ট হয়, তাই রাসেলের আব্বু আম্মু মারিয়াকে বিয়ের পর রাসেলের সাথে ঢাকায় পাঠিয়ে দেয়। খুব সুন্দরভাবে চলছে তাদের সংসার। গ্রামে মারিয়াদের আর্থিক সম্পদ অনেক ভালো। তো যাই হোক, একদিন রাসেল অফিসে বসে আছে, কাজের তেমন কোনো চাপ নেই, তাই বসে না থেকে মারিয়াকে ফোন দিল। অবাক করার বিষয় হলো মারিয়ার ফোন ওয়েটিং বলছে। রাসেল হয়তো ভাবছে মারিয়া হয়তো বাড়িতে কথা বলছে, তাই মারিয়াকে আর ফোন না দিয়ে বসের কাছে বলে অফিস থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলো। রাসেল বাসায় এসে তো আরো অবাক হয়ে গেল। ভাই বোনেরা, আমি এমনিতেই অবাক হয়ে যাই না। অবাক হওয়ার কারণ আছে। আপনারা খালি বলেন এটা আমার রোগ, এবার যদি এই কথা বলেন তাহলে কিন্তু মাথাটা ফাটিয়ে দেব। রাসেল অবাক হওয়ার কারণ, বাসার দরজা বাইরে থেকে লাগানো, তাহলে মারিয়া গেল কোথায়? রাসেল তার কাছে যে চাবিটা আছে সেটা দিয়ে দরজা খুলে ভিতরে গেল। এরপর মারিয়াকে ফোন দিল। এবার কল ঢুকছে, কিন্তু মারিয়া ফোন ধরছে না। রাসেল চিন্তায় পড়ে গেল, মারিয়ার কিছু হয়নি তো আবার? রাসেল মারিয়ার বান্ধবীর কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করলো মারিয়া তাদের ওখানে গেছে কিনা, কিন্তু তারা বললো মারিয়া নাকি ওদের ওখানে যায়নি। মারিয়ার বান্ধবী বলতে দুই বান্ধবী, নীলা এবং প্রিয়া। ওদের সাথে মারিয়ার ফেসবুকে পরিচয়। তারপর ঢাকায় আসার পর ওদের সাথে দেখা এবং তাদের বাড়িতে যাওয়া আসা করে। এতে করে রাসেল মারিয়াকে কিছুই বলে না, কারণ মারিয়া বাসায় একা একা থাকে, তাই ওদের সাথে মাঝে মাঝে দেখা করতে চায়। তবে মারিয়া যেখানে যায় না কেন রাসেলকে বলে যায়। কিন্তু আজকে মারিয়া রাসেলকে কিচ্ছু বলে যায়নি। হঠাৎ বাসার সামনে গাড়ির হর্নের শব্দ শুনে রাসেল জানালা দিয়ে যেটা দেখে তার জন্য রাসেল মোটেও প্রস্তুত ছিল না। জানালা দিয়ে রাসেল দেখে একটা ছেলে মারিয়াকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। এরপর ছেলেটা মারিয়ার সাথে কিছুক্ষণ হেসে হেসে কথা বলে তারপর গেল। মারিয়া দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিল। রাসেল উঠে গিয়ে দরজা খুলে দিল। রাসেল মারিয়ার দিকে তাকিয়ে দেখে অনেকগুলো মার্কেট করা, শপিং করা, হাতে শপিং ব্যাগ। তখন রাসেল মারিয়াকে কিছু বলতে না দিয়ে রাসেল বলল, তোমার হাতে এত বাজার ঘাট কেন? আর তুমি আমাকে না বলে কোথায় গেছো? আর ছেলেটা কে ছিল? তোমাকে আমি সবকিছু খুলে বলবো, আগে আমাকে ভেতরে যেতে দাও, আমার অনেক ক্লান্ত লাগছে। মারিয়া রাসেলকে আর কিছু বলতে না দিয়ে রুমে চলে গেল। মারিয়া মার্কেটগুলো বিছানায় রেখে, অর্থাৎ শপিং ব্যাগগুলো বিছানায় রেখে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে রাসেল তার সামনে দাঁড়িয়ে আছে। তখন মারিয়া রাসেলকে বলল, কি ব্যাপার, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমাকে আমি যে কথাগুলো বললাম সেগুলোর উত্তর দাও। তোমাকে আমি এতগুলো ফোন দিলাম, তুমি আমার ফোন রিসিভ করোনি কেন? আরে বাবা, বলছি তুমি আমার উপর দেখি রেগে আছো। আগে দেখো তো এই জামা কাপড়গুলো কেমন। মারিয়া, আমি তোমাকে যেটা বলেছি সেটার উত্তর আমি কিন্তু এখনো পাইনি। আল্লাহ গো, তোমাকে নিয়ে আর পারলাম না। আচ্ছা বলছি, শোনো, ওই ছেলেটা আমাকে গাড়ি দিয়ে বাসার সামনে নামিয়ে দিছে। ছেলেটা এতগুলো মার্কেট আমাকে করে দিছে। ওই ছেলেটাকে আর এতক্ষণ তুমি কোথায় ছিলে? আসলে আমি তোমাকে না বলে মার্কেটে গেছি তোমার জন্য একটা কেক কিনতে। হঠাৎ দেখি ছেলেটা মোবাইলে কার সাথে কথা বলতে আছে আর কান্না করছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কান্না করছে কেন। তারপর ছেলেটা বলল তার আম্মু নাকি অনেক অসুস্থ, এখনই যদি বি পজিটিভ রক্ত 2 ব্যাগের ব্যবস্থা করতে না পারে তাহলে নাকি তার আম্মুকে বাঁচাতে পারবে না। তুমি তো জানো আমার রক্ত বি পজিটিভ। তারা নাকি অনেক জায়গায় রক্ত খুঁজেছে কিন্তু কোথাও পায়নি, তাই আমি ওই ছেলেটাকে সাথে নিয়ে হাসপাতালে গেলাম। তারপর 2 ব্যাগ রক্ত দিলাম।
এরপর ওই ছেলেটা খুশি হয়ে আমাকে এই মার্কেটগুলো করে দিছে। আমি নিতে চাইনি, কিন্তু ছেলেটা জোর করে আমাকে দিছে। পরে আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে গেছে। সেটা না হয় বুঝলাম, তুমি আমাকে না বলে বাসা থেকে বের হয়েছো কেন? তোমাকে এত ফোন দিচ্ছি, ফোন ধরলে না কেন? আর আমার জন্য কেক আনতে কেনে কেন? আসলে তোমাকে আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই তোমাকে না বলে কেক আনতে গেছি। রাত 12টার পর তোমার জন্মদিন, আর তোমার ফোন ধরতে পারি নাই কারণ আমার মোবাইল সাইলেন্ট ছিল। আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর মোবাইল আর হাতে নেইনি, তাই বলতে পারবো না তুমি যে আমাকে ফোন দিছো। ঠিক আছে, এমন ভুল আর কখনো করবে না। কোথাও গেলে আমাকে ফোন করে বলে যাবে। তুমি জানো আমার অনেক চিন্তা হয়েছে। আমি ভেবেছি তোমার কিছু হলো না তো। আমি তো এক্ষুনি বাসা থেকে বেরিয়ে তোমাকে খুঁজতে বের হতাম। সরি জান, আমার এমন ভুল আর হবে না। আমি তোমাকে না বলে আর কোথাও বের হব না। এবার একটু হাসো প্লিজ। তোমার চেহারা এমন থাকলে আমার ভালো লাগে না, তোমাকে দেখতে টিকটিকির মতো লাগে। এই বলে মারিয়া রুম থেকে দৌড় দিয়ে বেরিয়ে চলে আসলো। রাসেল মুচকি হেসে দিল। এরপর রাসেল আর মারিয়া খাওয়া দাওয়া করে রুমে চলে আসলো দুজনে। দুজনকে জড়িয়ে ধরে গল্প করতে লাগলো। রাত 12টা বাজার পর মারিয়া রাসেলকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। সিম্পল ভাবে রুমটা সাজালো মারিয়া। রাসেল কেক কেটে মারিয়াকে খাইয়ে দিল। মারিয়া রাসেলকে খাইয়ে দিল। এরপর মারিয়া আর রাসেল রুমে এসে বিছানায় শুয়ে দুজনকে জড়িয়ে ধরে একটা সময় ঘুমিয়ে পড়লো। দেখতে দেখতে আরো কিছুটা দিন চলে গেল। মারিয়া এখন সবসময় ওই ছেলেটার সাথে ফোনে কথা বলে। ওই ছেলেটাও মারিয়াকে ফোন দেয়। এতে রাসেল তেমন কিছু বলে না। তবে দিন দিন মারিয়া কেমন জানি হয়ে যাচ্ছে। রাসেলের তেমন খেয়াল রাখে না। রাসেল নিজের হাতে খাবার বেড়ে নিজেই খেয়ে নেয়। রাসেল মারিয়াকে অনেকবার সন্দেহ করেছে, তবে মারিয়ার ভিতরে কোনো কিছু খুঁজে পেল না। তাই এখন তেমন মারিয়াকে কিছু বলে না। কিন্তু দিন দিন মারিয়ার পরিবর্তনে রাসেল যেন কেমন হয়ে গেছে। আবার রাসেলের ঘরে আলো করার জন্য তাদের একজন সদস্য আসতেছে, মানে মারিয়া মা এবং রাসেল বাবা হতে চলেছে। ডক্টর বলেছে মারিয়াকে ভারী কাজ না করতে, তাই মারিয়া হালকা পাতলা কাজগুলো করে। মারিয়াকে তেমন রান্নাঘরে ঢুকতে দেয় না, যদি তাদের সন্তানের কিছু হয়ে যায়। ও, আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি। মারিয়া রাসেল ওই ছেলেটার আম্মুকে নিয়ে হসপিটালে দেখে আসছে। মারিয়া রাসেল ওই ছেলেটার আম্মুকে গিয়ে হসপিটালে দেখে আসছে এবং একবার তাদের বাসায় গেছে। ওই ছেলেটা মারিয়াকে আপু বলে ডাকে, কারণ ছেলেটা মারিয়ার থেকে ছোট। তো যাই হোক, দেখেছেন ওই ছেলেটার নামটা এখন আপনাদের বলিনি। ছেলেটার নাম হচ্ছে জীবন। জীবন তাদের অফিস দেখাশোনা করে। জীবন দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসছে। একদিন রাসেল অফিস থেকে বাসায় এসে নিজের কাছের চাবিটা দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে। কলিং বেল চাপ দেয়নি, কারণ মারিয়া উঠে আসতে যদি কোনো সমস্যা হয়। সেই ভয়ে রাসেল নিজের কাছে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে গেল। রাসেল ভিতরে ঢুকে যখন শু রাখতে যাবে, তখন রাসেল আরেকটা শু দেখে একটু অবাক হলো। শুটা একটা ছেলের। রাসেল দেরি না করে তাদের রুমের দরজার সামনে গিয়ে ভেতরে যেটা দেখলো, তার জন্য রাসেল মোটেও প্রস্তুত ছিল না। আরে ভাই, আপনারা খারাপ কিছু ভাববেন না। রাসেল ভিতরে তাকিয়ে দেখে মারিয়ার কপালে ব্যান্ডেজ করা, আর মারিয়ার সামনে একটা চেয়ারে জীবন বসে আছে। রাসেল মারিয়ার কপালে ব্যান্ডেজ দেখে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। রাসেল রুমে ঢোকার পর মারিয়াকে বলল, কি ব্যাপার মারিয়া, তো তোমার কি হয়েছে? আর মাথায় ব্যান্ডেজ কেন? রাসেলের কথা শুনে তখন জীবন রাসেলকে বলল, তাহলে আমাকে একটা ফোন দিয়ে বলনি কেন? আমি তো তাড়াতাড়ি চলে আসতাম তাহলে। আমি তোমাকে জানাই নাই, কারণ তুমি চিন্তা করবে, তাই ভাবলাম তুমি অফিস থেকে আসার পর সবকিছু খুলে বলবো। আচ্ছা, তোমাকে কে বলছে কফি বানাতে? আমাকে ফোন দিলে তো আমি অফিস থেকে চলে আসতাম। আসলে ভাইয়া, সকালে আমি অফিসে যাওয়ার সময় এদিকে আসি, তখন ভাবলাম আপুর সাথে একটাবার দেখা করে আসি। দেখা করতে আসার পর আপু আমার জন্য কফি বানাতে গিয়ে হঠাৎ টেবিলের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। আপুর চিৎকার শুনে আমি রুম থেকে দৌড়ে বেরিয়ে আসি। আমি এসে দেখি আপুর মাথা ফেটে গেছে। তারপর আমি ডাক্তারকে ফোন দিই। ডাক্তার এসে আপুকে ব্যান্ডেজ এবং সাথে ওষুধ দিয়ে যায়। তাহলে আমাকে একটা ফোন দিয়ে বলনি কেন? আমি তো তাড়াতাড়ি চলে আসতাম তাহলে। আমি তোমাকে জানাই নাই, কারণ তুমি চিন্তা করবে, তাই ভাবলাম তুমি অফিস থেকে আসার পর সবকিছু খুলে বলবো। আচ্ছা, তোমাকে কে বলছে কফি বানাতে? আমাকে ফোন দিলে তো আমি অফিস থেকে চলে আসতাম। ভাইয়া, আমি আপুকে বলছি ওনার এই শরীর নিয়ে আমার জন্য কফি বানানো লাগবে না, কিন্তু আপু আমার কথা শুনে নেই। আপু ভালো থাকলে তো পরে এক সময় খাওয়া যাবে। বারে, তুমি আমার ছোট ভাইয়ের মতো, ছোট ভাইকে কি খালি মুখে যেতে দিতে পারি? তাই বলে তুমি আমার জন্য কফি বানাতে যাবে? ঠিক আছে, এখন ভাইয়া চলে আসছে, আমি অফিসে গেলাম, পরে আবার এক সময় আসবো। তোমরা ভালো থেকো। খালি মুখে চলে যাবে তো? বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। আজকে দুপুরে আমাদের সাথে খেয়ে তারপর বাসায় যাবে। না ভাইয়া, আজকে অফিসে একটা জরুরি কাজ আছে, পরে আরেক সময় খাবো। আপু, তুমি তোমার শরীরের যত্ন নিও।
এ বলে জীবন বাসা থেকে বেরিয়ে গেল। রাসেল দরজা লাগিয়ে রুমে গেল। তখন রাসেল মারিয়াকে বলল, তুমি এমন পাগলামি করো কেন বলো তো? আচ্ছা তুমি জানো না তোমার কিছু হলে আমি ঠিক থাকতে পারি না? আমি জানি তো আমার স্বামীটা আমাকে অনেক ভালোবাসে, তাই তো তোমাকে কোনো চিন্তায় পড়তে দিইনি। হইছে হইছে, এখন তুমি শুয়ে থাকো, আমি রান্না করে গিয়ে রান্না করি। তা না হলে তো দুজনে না খেয়ে থাকতে হবে। দেখি কি করা যায়, কি বানানো যায়। আমিও তোমার সাথে পাকঘরে যাব। আমার রুমে একা একা ভালো লাগে না, তুমি কাজ করবে আর আমি বসে বসে দেখবো। রাসেল ঠিক আছে বলে মারিয়াকে কোলে নিয়ে রান্নাঘরে আসলো। মারিয়াকে একটা চেয়ারে বসিয়ে রাসেল রান্না করা শুরু করলো। রান্না করা শেষ হলে রাসেল মারিয়াকে নিচে হাতে খাইয়ে দিল। মারিয়াকে ওষুধ খাইয়ে দিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। দেখতে দেখতে আরো একটা মাস চলে গেল। মারিয়া এখন সুস্থ আছে, তবে রাসেল মারিয়াকে ভারী কোনো কাজ করতেই দেয় না। রাসেল ভারী কাজগুলো নিজের হাতে করে, সবকিছু কাটা ছেঁড়া করে। রাসেল অফিসে চলে যায়, মারিয়া তারপর রান্না করে। হঠাৎ একদিন রাসেল অফিসে বসে কাজ করছে, তখন রাসেলের মোবাইলে একটা কল আসে। রাসেল মোবাইলের দিকে তাকিয়ে দেখে মারিয়া ফোন দিয়েছে। রাসেল ফোন রিসিভ করার পর ওপাশ থেকে মারিয়া যেভাবে কথা বলল সেটা শুনে রাসেলের বুকের ভেতরে মোচড় দিয়ে উঠলো। রাসেল তুমি কোথায়? তুমি আমাকে বাঁচাও, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, আমার যে দম বন্ধ হয়ে আসছে। রাসেল। এরপর মারিয়ার কথা আর শোনা যায়নি। রাসেল ঠিক মতো জায়গার নাম জিজ্ঞেস করতে পারেনি। রাসেল দ্রুত অফিস থেকে বেরিয়ে আসলো, বসের কাছে না বলেই। রাসেল অফিস থেকে বেরিয়ে মারিয়ার মোবাইলে বারবার কল দিয়ে যাচ্ছে, কিন্তু মোবাইলটা বন্ধ বলছে। রাসেল পাশে তাকিয়ে দেখে একটা কম্পিউটার দোকান। সেখানে গিয়ে মারিয়ার নম্বর দেওয়ার পর দোকানদার রাসেলকে মারিয়ার মোবাইলের লোকেশন বের করে দেয়। রাসেল একটা সিএনজি নিয়ে দ্রুত জায়গায় চলে যায়। রাসেল ওখানে গিয়ে দেখে পুলিশ অ্যাক্সিডেন্ট হওয়া দুইটা গাড়ি নিয়ে যাচ্ছে। রাসেল তখন ওখানে একজন লোককে জিজ্ঞেস করে, এখানে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের কোন হাসপাতালে নিয়ে গেছে? রাসেল পুলিশকেও একই কথা জিজ্ঞেস করে, কিন্তু পুলিশ ওই লোকটার মতোই বলছে তারাও বলতে পারবে না ছেলেটা কোন হসপিটালে মেয়েটাকে নিয়ে গেছে। তবে রাসেল এটাও শুনেছে মারিয়া আমার নাকি অনেক গুরুতর অসুস্থ। তবে রাসেল এটাও শুনেছে মারিয়া নাকি গুরুতর আহত হয়েছে, বাঁচবে কিনা সেটা বলতে পারে না। রাসেল ওখানে দাঁড়িয়ে না থেকে ঢাকা শহরের সবগুলো হসপিটালে মারিয়াকে খুঁজতে লাগলো, কিন্তু কোনো হসপিটালে মারিয়াকে খুঁজে পায়নি। দেখতে দেখতে আরো একটা মাস চলে গেল। রাসেল এই একটা মাস মারিয়াকে পাগলের মতো খুঁজে বেরিয়েছে, কিন্তু মারিয়ার কোনো সন্ধান পায়নি। মারিয়ার আব্বু আম্মু প্রায় পাগলের মতো হয়ে গেছে, তাদের একমাত্র মেয়ে বলে কথা। রাসেলের আব্বু আম্মু তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আরো এক মাস খোঁজার পরও মারিয়াকে পেলো না। রাতে সবাই সোফায় বসে আছে, মারিয়ার আব্বু আম্মু এবং রাসেলের আব্বু আম্মু সহ। তখন রাসেলের আব্বু বলে উঠলো, রাসেল, মারিয়াকে আর কোথায় খুঁজে বেড়াবি? ঢাকা শহরের অলিগলি তো কোনো কিছুই বাদ রাখিস নাই। আমি বলি কি, তুই আমাদের সাথে গ্রামে চলে আয়। তোর আব্বু ঠিকই বলেছে রাসেল, মারিয়া কি বেঁচে আছে নাকি মরে গেছে আমরা কেউ বলতে পারবো না। তুই একা একা এখানে থাকতে পারবি না, আমরা বুঝি তোর অনেক কষ্ট হচ্ছে, আমাদেরও তো কম কষ্ট হচ্ছে না। আল্লাহ যদি চায়, যদি মারিয়া বেঁচে থাকে তাহলে একদিন তুই মারিয়াকে ঠিকই খুঁজে পাবি। মেয়েটা আমার কোথায় হারিয়ে গেছে, সে এখন কেমন আছে, কি করছে, আমরা কেউ বলতে পারবো না। যদি আমার মেয়ে বেঁচে থাকে তাহলে আল্লাহ তুমি তাকে আমার কোলে ফিরিয়ে দাও। রাসেল কোনো কথা বলছে না, শুধু নীরবে চোখের পানি ফেলছে। মারিয়াকে রাসেল তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। এভাবে দেখতে দেখতে আর 4টে বছর কেটে গেল। 4 বছর আগে রাসেল তার আব্বু আম্মু এবং শ্বশুর শাশুড়ির জোরাজুরিতে গ্রামে চলে আসে। রাসেল এখনো মারিয়াকে ভুলতে পারেনি, তবে আজকে 3 মাস ধরে রাসেল মারিয়াকে ভুলে গেছে। ভুলে যাওয়ার একটা কারণ আছে, কারণটা হলো 3 মাস আগে রাসেলের আম্মু অসুস্থ হয়ে মারা যায়। ইন্টারনিলে হয়ে নিলে রাজিউল অনেক বড় বড় ডক্টর দেখিয়েছে রাসেল, কিন্তু তারপরও বাঁচাতে পারেনি রাসেল তার মাকে। রাসেলের আম্মু যাওয়ার 1 মাস পর তার আব্বু তার মায়ের শোকে মারা যায় রাজিউল। এখন রাসেল পুরো এতিম হয়ে গেছে, ধন সম্পদ যা ছিল সবকিছু বিক্রি করে মায়ের চিকিৎসা চালিয়েছে রাসেল। এখন আপনারা হয়তো জিজ্ঞেস করবেন রাসেলের আম্মুর কি অসুখ হয়েছে। আসলে রাসেলের আম্মুর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। এটা কেউ বুঝতে পারেনি। রোগটা যখন গভীরে চলে গেছে তখন সবাই বুঝতে পারে। রাসেল এই 4 বছর গ্রামে এসে জমি জিরে চাষ করেছে। রাসেলের আম্মু অসুস্থ হওয়ার পর সবকিছু বিক্রি করে দেয়। এখন শুধুমাত্র ঘর বিটা ছাড়া আর কিছুই নেই রাসেলের। রাসেল বাড়িতে বসে চিন্তা করছে, এভাবে বসে থাকলে তো জীবন চলবে না, আমাকে কিছু করে জীবন চালাতে হবে। শুধু আমি মারিয়া আমার থেকে হারিয়ে গেল, এরপর নিজের আব্বু, এরপর আমি পুরো একা হয়ে গেলাম।
পরে রাসেল চিন্তা করলো সে ঢাকায় চলে যাবে, ঢাকায় গিয়ে একটা অফিসে চাকরি নেবে, তারপর নিজের মতো করে চলতে থাকবে। তো যাই হোক, 2 দিন পর রাসেল ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 5 ঘন্টা পর ঢাকায় পৌঁছে যায়। রাসেল আগের যে জায়গায় ছিল তার পাশে একটা টিনের ঘর ভাড়া নেয়, কারণ রাসেলের হাতে এখন তেমন কোনো টাকা পয়সা নেই। 10-15 দিন চলার মতো টাকা আছে। রাসেল আজকে দিনটা কোনো রকমই কাটালো। পরের দিন বাইরে বেরিয়ে পড়লো চাকরির জন্য। কপাল ভালো থাকায় একটা অফিসে চাকরি পেয়ে যায়। তেমন বেতন বেশি না, কিন্তু রাসেলের চলে যাবে। তার বস বলেছে কাজ দেখে বেতন বাড়িয়ে দেওয়া হবে। রাসেল তার বসকে বলেনি যে রাসেল 4 বছর আগে একটা অফিসে চাকরি করেছে। রাসেল চাইছে তার যোগ্যতা বসকে দেখাতে। তারপর থেকে রাসেল নিজের অফিস মনে করে কাজ করতে লাগলো। দেখতে দেখতে আরো একটা বছর কেটে গেল। এখন রাসেল বসের একজন প্রিয় মানুষ হয়ে গেছে। রাসেলের কাজ দেখে বস অনেক খুশি হয়। রাসেলের জন্য অফিসটা আরো উপরে উঠেছে। আগের থেকে রাসেলের বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে। রাসেল বেতন যা পায় তার মধ্যে কিছু টাকা খরচ করে আর বাকি টাকাগুলো ব্যাংকে জমিয়ে রাখে। অফিসে রাসেলের একজন ভালো বন্ধু হয়েছে, তার নাম রাফি। খুব সুন্দরভাবে চলছে রাসেলের জীবনযাপন। মারিয়ার কথা রাসেল এখনো ভুলতে পারেনি। রাসেল ঢাকায় আসার পর এখনো মারিয়াকে খুঁজে বেড়াচ্ছে। পরের দিন সকালে রাসেল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের নাস্তা তৈরি করে খেয়ে অফিসে চলে গেল। রাসেলের খাবার একজন খালার বয়সী মহিলা এসে রান্না করে দিয়ে যায়। খালাটা অনেক ভালো একজন মহিলা। রাসেল ওনাকে বিশেষ করে রুমের একটা চাবি ওনাকে দিয়ে দিয়েছে। প্রায় 8 মাসের মতো খালা রাসেলকে এভাবে রান্না করে দিয়ে যায়। খালা প্রতিদিন সকাল 10টার সময় আসে, কারণ ঢাকায় খালার পরিবার আছে। তো যাই হোক, রাসেল বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে অফিসে চলে আসে। বাইক পার্কিং করে অফিসের ভিতরে ঢোকে। তারপর নিজের ক্যাবিনে বসে কাজ করতে লাগলো। হঠাৎ পিয়ন এসে সবাইকে বলল বস নাকি সবাইকে একসাথে মিটিং রুমে যেতে বলেছে। বস নাকি সবাইকে কিছু কথা বলবে। তাই রাসেল আর বসে না থেকে মিটিং রুমে চলে গেল। হঠাৎ রাসেলের ঘাড়ে যেন পেছন থেকে কেউ হাত রাখলো। রাসেল পেছনে তাকিয়ে দেখে রাফি। তখন রাফি রাসেলকে বলল, কি রে, কেমন আছিস? আজকে অফিসে আসতে একটু লেট হয়ে গেছে, তাই তোর সাথে দেখা করতে পারি নাই। তোর লেট কি আজকে প্রথম হয়েছে? তোর প্রায় সময় অফিস আসতে লেট হয়। কি করব বল, ওই রিয়ার সাথে কথা বলতে বলতে রাত অনেক হয়ে যায়, তাই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। কে যে বলেছে প্রেম করতে, এই প্রেমের জন্য মনে হয় আমার চাকরিটা চলে যাবে। তাহলে কথা একটু কমিয়ে বলতে পারিস না? তাহলে তো অফিসে ঠিক টাইমে আসতে পারিস। আমি কি করব বল, ওই খাটজন্যেই কথা বলতে থাকে, রাখার কোনো নামগন্ধ থাকে না। আবার আমি যদি ফোন কেটে দিই তাহলে বলে আমি অন্য মেয়ের সাথে প্রেম করি। এখন তুই বল, আমি তাহলে কি করব? কি আর করবি, যেভাবে চলছিস সেভাবে চালিয়ে যা। চাকরি গেলে সমস্যা কোথায়? রিয়ার বাবার অফিসে কাজ করবি। ধুর, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আরে আমাদের যা কিছু আছে তা সারা জীবন বসে খেলেও শেষ হবে না। চাকরি তো করি শখের বসে, আর তোকে ছেড়ে থাকতে ভালো লাগে না। হয়েছে, এখন তোর কথা বন্ধ কর, বস আসছেন। রাফি আর কোনো কথা বলো না। রিয়া হচ্ছে রাফির মামাতো বোন। দুজন দুজনকে সে ছোটবেলা থেকে ভালোবাসে, তাই রাফি রিয়ার কথা মতো চলে। তো যাই হোক, অফিসের বস মিটিং রুমে বসে বলতে লাগলো, তোমরা জানো আমার শরীরটা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। আমার দ্বারা অফিস চালানো আর সম্ভব না। তাই কাল থেকে আমার বড় মেয়ে নিপা অফিসটা দেখাশোনা করবে। আমার বড় মেয়ে নিপা এতদিন আমেরিকা ছিল, গত 2 দিন হয়েছে দেশে আসছে। এতদিন আমার বড় মেয়ে আমার ছোট ছেলে আকাশের সাথে আমার আমেরিকা যে অফিস আছে সেটা দেখাশোনা করাচ্ছে। আমার শরীর খারাপ দেখে বড় মেয়েকে নিয়ে দেশে নিয়ে আসি। আমি চাই তোমরা সবাই সবসময় তার পাশে থেকে সুন্দরভাবে কাজ করে যাবে। এরপর বস আরো কিছুক্ষণ কথা বলো। সবাই ঠিক আছে বলো। বস সবাইকে আজকে ছুটি দিয়ে দিয়েছে। কালকে সকাল সকাল অফিসে আসতে বলো। রাসেল আর রাফি অফিস থেকে বেরিয়ে আসার পর রাফি বলল, ওই আম্মু বলেছে তোকে তার সাথে দেখা করতে। তুই সে কবে আমাদের বাসায় গেছিস? তাই আম্মু বলেছে আজকে অফিস ছুটি হওয়ার পর তোকে সাথে করে নিয়ে যেতে। তুই তো আমার ব্যাপারে সবকিছুই জানিস। আমি এখনো মারিয়ার অপেক্ষায় আছি। আমার মন বলছে মারিয়া বেঁচে আছে। আমি একদিন না একদিন ওকে ঠিকই খুঁজে পাবো। আমার মনে হয় কি তুই মারিয়ার আশা ছেড়ে দে। আজকে 5টি বছর ধরে ওকে খুঁজে পাসনি, তাহলে ওকে পাবি কোথায়? আমি বলি কি তুই আবার নতুন করে জীবন শুরু কর। আরে রাফি, আমি মারিয়াকে ছাড়া অন্য কাউকে আমার এই মনে জায়গা দিতে পারবো না। প্লিজ তুই আমাকে মারিয়াকে ভুলে যেতে বলিস না। আমি সত্যি ওকে অনেক ভালোবাসি রে।
ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় কর। আমার জ্ঞানে যা আসছে তাই তোকে বললাম, বাকিটা তোর বোঝ। এখন কোনো কথা না বলে আমার সাথে চল। রাসেল আর কোনো কথা না বলে বাইক নিয়ে রাফির সাথে তাদের বাসায় গেল। রাফি কলিং বেল চাপ দেওয়ার পর তার আম্মু দরজা খুলে দিল। তখন রাফির আম্মু রাসেলকে দেখে বলল, বাব্বা, নবাবজাদা তাহলে এসেছে? আমি তো মনে করেছি আমাদের ভুলে গেছো। আসলে আন্টি আমি বাসা থেকে তেমন কোথাও যাই না। আজকে রাফি বলছে তুমি নাকি আমাকে আসতে বলছো। আমি যদি না বলতাম তাহলে বুঝি আসতে না? আসলে তুমি আমাদের আপন ভাবতে পারো নাই। যদি আপনই ভাবতে তাহলে ঠিকই আসতে। প্লিজ আন্টি, আপনি রাগ করবেন না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি এখন থেকে কিছুদিন পর পর এসে তোমার সাথে দেখা করে যাব। এখন ঠিক আছে, তোমরা দুজনে রুমে যাও, আমি কফি বানিয়ে আনছি। আজকে রাতের খাবার খেয়ে তারপর বাসায় যাবে। রাসেল আর কোনো কথা না বলে রাফির সাথে তার রুমে চলে গেল। রাসেল জানে আন্টিকে মানা করলেও মানবে না, তাই রাসেলের কিচ্ছু বলেনি। তো যাই হোক, রাসেল রাতে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে অফিসে চলে আসলো। রাসেল অফিসে আসার সময় একজোড়া গোলাপ ফুল নিয়ে আসলো, একটা তোড়া। রাসেল অফিসে আসার সময় এক তোড়া গোলাপ ফুল নিয়ে আসলো নতুন বসকে অভিনন্দন জানাতে। কিছুক্ষণ পর রাফিও অফিসে আসলো। সবাই লাইনে দাঁড়িয়ে আছে নতুন বসকে অভিনন্দন জানানোর জন্য। প্রায় 10 মিনিট পর বসের গাড়ি অফিসের ভিতরে ঢুকলো। প্রথমে বস এবং বসের সাথে ছোট্ট একটা মেয়ে নামলো গাড়ি থেকে। মেয়েটাকে দেখে রাসেলের মারিয়ার কথা মনে পড়ে গেল। ছোট মেয়েটাকে দেখতে একদম মারিয়ার মতো হয়েছে। হঠাৎ রাসেলের বয়সী একটা মেয়ে গাড়ি থেকে নামলো। মেয়েটাকে দেখে রাসেলের বুকের ভেতর কামড় দিয়ে উঠলো। রাসেল মনে মনে বলতে লাগলো, বসকে দেখে আমার এমন লাগছে কেন? তাকে আমার কেমন চেনা চেনা লাগছে, কিন্তু আমি কিছু মনে করতে পারছি না। তাকে দেখে আমার এমন লাগছে কেন? রাসেল এসব কিছু মনে মনে বলতে লাগলো, কিন্তু নিপা বস যে রাসেলের সামনে এসে দাঁড়িয়ে আছে সেটা রাসেল বলতে পারবে না। হঠাৎ নিপা ম্যাম রাসেলের মুখের সামনে একটি চুটকি কাটলো। চুটকির আওয়াজ শুনে রাসেল বাস্তবে ফিরে আসলো। রাসেল লজ্জায় লাল হয়ে গেছে, সবার সামনে শরম পেয়ে মাথা নিচু করে ফেললো। নিপা ম্যাম রাসেলকে লজ্জা পেতে থেকে মুচকি একটা হাসি উপহার দিল। তারপর রাসেলের হাত থেকে ফুলের তোড়া নিয়ে ভেতরে চলে গেল। নিপা ম্যাম রাসেলকে লজ্জা পেতে থেকে মুচকি একটা হাসি উপহার দিল। তারপর রাসেলের হাত থেকে ফুলের তোড়া নিয়ে ভেতরে চলে গেল। নিপার পেছন দিয়ে সবাই অফিসের ভিতরে ঢুকলো। তখন নিপার আব্বু মানে বস তাদের সবাইকে বল, এ হচ্ছে আমার বড় মেয়ে নিপা। এত বছর আমেরিকা ছিল, আমি আর অফিস দেখাশোনা করতে পারছি না দেখে তাকে দেশে নিয়ে আসি। আর ওর সাথে ছোটো মেয়েটা দেখছো না, ও হচ্ছে নিপার মেয়ে রাইসা। আমি চাই তোমরা নিজের মতো মনে করে নিপাকে সব কিছু বুঝিয়ে দেবে। বসের কথা শুনে রাফি বসকে বল, আচ্ছা স্যার, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আমি জানি তুমি কি কথা বলবে, আমি কটার ব্যাপারে তোমাদের পরে এক সময় বলবো। তাহলে আব্বু তুমি রাইসাকে নিয়ে বাসায় চলে যাও, অফিসের লোক আমাকে সবকিছু বুঝিয়ে দিবে। না, আমি নানা ভাইয়ের সাথে বাসায় যাব না, আমি তোমার সাথে থাকবো আম্মু। না মামনি, তুমি তোমার নানার সাথে বাসায় চলে যাও। আম্মু অফিস যাওয়ার সময় তোমার চকলেট আইসক্রিম নিয়ে যাব। ঠিক আছে, যদি তুমি আমার চকলেট আইসক্রিম না নিয়ে আসো তাহলে তোমার সাথে আমি কথা বলবো না। ওকে মামনি। আব্বু তুমি রাইসাকে নিয়ে বাসায় যাও। তাহলে আমি চলে যাচ্ছি। আর রাসেল, তুমি একটু নিপাকে সব কিছু বুঝিয়ে দিও। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ম্যামকে সবকিছু বুঝিয়ে দিব। বস আর কোনো কথা না বলে রাইসাকে নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। তখন নিপা বলে উঠলো, আপনারা সবাই যার যার কাজ গিয়ে করেন। আর রাসেল সাহেব, আপনি আমার সাথে ক্যাবিনে আসুন। নিপার কথা শুনে যে যার কাজে লাগিয়ে গেল। রাসেল নিপার সাথে ক্যাবিনের ভিতরে ঢুকলো। নিপা রাসেলকে চেয়ারে বসতে বলল। রাসেল একটা চেয়ার টেনে বসলো। নিপা গিয়ে তো চেয়ারে বসলো। তখন নিপা রাসেলকে বলল, আগে আপনার পরিচয় দিন, তারপর অফিসের ব্যাপারে কথা বলবো। জি, আমি রাসেল। পরিবারে আসলে আপন বলতে কেউ নেই, ঢাকায় একটা বাসা ভাড়া নিয়ে থাকি। আর আপনাদের অফিসে আছে 1 বছর ধরে কাজ করছি। ও সরি। আচ্ছা, আপনি বিয়ে করেছেন? আপনার বউ কি করে? আসলে ম্যাম, আমার স্ত্রী আজ থেকে 5 বছর আগে হারিয়ে যায়। এরপর সবকিছু তাকে খুলে বললাম। মারিয়াকে পরে কোথাও আর পাওয়া যায়নি, চিন্তা করবেন না। যদি আপনার মারিয়া বেঁচে থাকে তাহলে একদিন ঠিকই তাকে খুঁজে পাবেন। জি, আপনার কথাটাই যেন সত্যি হয়। আসলে আমি এখনো তাকে ভুলতে পারি নাই। অফিস ছুটি হওয়ার পরে তাকে খুঁজে বেড়াই। আচ্ছা, ওসব কথা বাদ দেন। অতীতের কথা মনে পড়লে সবার খারাপ লাগে। চলুন আমাকে একটু অফিসটা ঘুরিয়ে দেখান।
এরপর রাসেল নিপাকে পুরো অফিসটা ঘুরিয়ে দেখাতে লাগলো। রাসেল নিপাকে দেখার পর কেমন জানি লাগছে। রাসেল মনে মনে ভাবছে, নিপা ম্যামকে দেখার পর আমার এমন কেন লাগছে? নিপা ম্যাম কি আমার পরিচিত কেউ? নানান কথা রাসেল ভাবছে এমন। আর নিপার মেয়েটা মারিয়ার মতো। রাসেলের মাথায় কিছুই আসছে না। রাসেল সব চিন্তা বাদ দিয়ে নিপাকে পুরো অফিস দেখালো। তারপর নিপা তার ক্যাবিনে চলে গেল আর রাসেল তার ক্যাবিনে চলে আসলো। রাসেল ওর ক্যাবিনে এসে কাজ করতে লাগলো, কিন্তু রাসেলের আজকে কাজের মধ্যে মনে বসছে না। হঠাৎ রাফি রাসেলের ক্যাবিনে আসলো। রাফি একটা চেয়ার টেনে বসে রাসেলকে বলল, কিরে এমন মন মারা হয়ে বসে আসিস কেন? কি হয়েছে তোর? রাফি, আমার একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকছে না। নিপা ম্যামকে দেখার পর আমার কাছে কেমন যেন লাগছে। আমার মন বলছে নিপা ম্যাম আমার আপন কেউ। নিপা ম্যাম তোর আপন কেউ কিভাবে হবে? তুই শুনিস নাই বসে বলেছে নিপা ম্যাম নাকি এত বছর বাইরে ছিল। কিন্তু রাফি, আমি আমার মনটাকে কিছুতেই বোঝাতে পারছি না। আচ্ছা সব বাদ দে, হ্যাঁ এবার বল, তুই বসকে সকালবেলা কি বলতে চাইছিলে? আমি বসকে বলতে চাইছিলাম যে নিপা ম্যাম এর স্বামীর কথা, কিন্তু বস কিভাবে বুঝলো? তাও ঠিক, নিপা ম্যামের স্বামী কোথায়? আর বস নিপা ম্যামের স্বামীর কথা জিজ্ঞেস করার পর বললো কেন? পর এক সময় বলবে। আমার কেমন জানি সন্দেহ লাগছে। আমার মনে হয় নিপা ম্যামের স্বামী ওনাকে ছেড়ে চলে গেছে। যদি নিপা ম্যাম এর সাথে থাকতো তাহলে বস ঠিকই থাকতো। আচ্ছা তাকে সব কথা বাদ দে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা তাদের বিষয় নিয়ে কথা বলা না বলাই ভালো। আমরা তো সাধারণ কর্মচারী মাত্র। ঠিক আছে, তাহলে তুই কাজ কর, আমি আমার হাতের কাজগুলো গিয়ে শেষ করি। এই বলে রাফি তার ক্যাবিনে চলে গেল। রাসেল বসে বসে তার কাজগুলো করতে লাগলো। দেখতে দেখতে আজকের দিনটাও কোনো রকমে শেষ হলো। পরের দিন রাসেল অফিসে ঠিক টাইমে এসে নিজের কাজগুলো করতে লাগলো। কিছুক্ষণ পর নিপা অফিসে আসলো, সাথে রাইসাকে নিয়ে আসলো। নিপা রাইসাকে ক্যাবিনে রেখে চলে গেল। হঠাৎ রাসেলের ক্যাবিনে পিয়ন এসে বলল, স্যার নিপা ম্যাম আপনাকে ওনার কেবিনে যেতে বলেছে। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। পিয়ন আর কোনো কথা না বলে চলে গেল। রাসেল তার ক্যাবিন থেকে বেরিয়ে নিপার ক্যাবিনের সামনে গিয়ে পড়ল। ম্যাম ম্যাগামিন। আসুন। নিপা রাসেলের দিকে তাকিয়ে কথাটা বলল। আজকে নিপা লাল সবুজ রঙের শাড়ি পরে অফিসে আসছে। নিপাকে দেখতে আজকে অনেক সুন্দর লাগছে। রাসেল নিপার সামনে যাওয়ার পর নিপা রাসেলকে বসতে বল। তখন রাসেল নিপাকে বলল, তো বলুন ম্যাম আমাকে কেন ডেকেছেন? ঠিক আছে ম্যাম, আমি রাইসাকে নিয়ে যাচ্ছি। রাইসা আমার সাথে আসো, তোমাকে আমি অনেকগুলো চকলেট আইসক্রিম কিনে দেবো। ওকে? তুমি সত্যি বলছো? আমাকে অনেকগুলো চকলেট আইসক্রিম কিনে দেবে? তুমি অনেক ভালো। এই টাকা রাইসা যেটা কিনতে চায় তাকে সেটা কিনে দিবেন। নো ম্যাম, টাকা লাগবে না, আমার কাছে টাকা আছে। তুমি আসো রাইসা। নিপা অনেক জোরাজুরি করেছে টাকা নেওয়ার জন্য, কিন্তু রাসেল নেয়নি। রাসেল রাইসাকে কোলে নিয়ে অফিস থেকে বেরিয়ে একটা দোকানে আসলো। রাইসা যেটা যেটা কিনতে চায় রাসেল সেটাই রাইসাকে কিনে দিল। হঠাৎ রাইসা রাসেলকে বলল, আচ্ছা আমি তোমাকে কি বলে ডাকবো? তুমি আমাকে চাচ্চু বলে দেখো। ঠিক আছে, আজকে থেকে আমি তোমাকে চাচ্চু বলে ডাকবো। চাচ্চু, তুমি কিন্তু সবসময় আমার সাথে খেলা করবে। ঠিক আছে রাইসা, তোমার আর কিছু লাগবে? না চাচ্চু, অনেকগুলো চকলেট আইসক্রিম কিনে ফেলেছি, আমার আর কিছু লাগবে না। এরপর রাসেল রাইসাকে নিয়ে অফিসে চলে আসলো। রাইসাকে নিয়ে নিবার ক্যাবিনের সামনে গিয়ে বলল, ম্যাম ভেতর আসতে পারি? আসুন। একটা কথা শুনুন, পরের বার আমার ক্যাবিনে আসতে অনুমতি নিয়ে আসার দরকার নেই। রাসেল ঠিক আছে বলে রাইসাকে নিয়ে নিবার ক্যাবিনে ঢুক। তখন রাইসা নিপাকে বল, দেখো আম্মু, এই চাচ্চু আমাকে অনেকগুলো চকলেট আইসক্রিম কিনে দিচ্ছে। আপনি রাইসাকে এতগুলো চকলেট আইসক্রিম কিনে কেন দিলেন? আপনার অনেকগুলো টাকা নষ্ট হলো। ম্যাম আমার টাকা দিয়ে কি হবে? যারা আমার টাকা খাবে তারা তো কেউ নাই। ওহ ঠিক আছে, আপনি আমার ক্যাবিনে গিয়ে কাজ করুন। রাসেল ঠিক আছে বলে নিজের ক্যাবিনে চলে আসে। এরপর রাসেল তার কাজগুলো করতে লাগলো। দেখতে দেখতে আরো একটা মাস চলে গেল। নিপার সাথে রাসেল এখন কত কথাবার্তা বলে। দুজনে এখন প্রায় ফ্রি হয়ে গেছে। রাইসা অফিসে আসলে রাসেলকে ছাড়া কিচ্ছু বোঝে না। রাসেল অফিসে বসে কাজ করছে। হঠাৎ রাইসা রাসেলের ক্যাবিনে এসে সোজা গিয়ে রাসেলের কোলে বস। তখন রাসেল রাইসাকে বলল, রাইসা তুমি হঠাৎ আমার কেবিনে, তোর কিছু লাগবে? আমার কিছুই লাগবে না চাচ্চু, আম্মুর কাছে থাকতে ভালো লাগছে না, তাই তোমার কাছে চলে এসেছি। ঠিক আছে চাচ্চু, তুমি তাহলে আমার কোলে বসে থাকো, চাচ্চু হাতের কাজগুলো শেষ করি। রাইসা ঠিক আছে বলে রাইসার ছোট হাত ব্যাগ থেকে চকলেট বের করে খাচ্ছে। রাসেল কাজ করছে আর মনে মনে ভাবছে, মেয়েটা আমার আপন কেউ না, তারপরেও সে আমাকে কতটা আপন করে নিয়েছে। আমাকে ছাড়া কিছুই বলছে না। মারিয়া কি বেঁচে আছে? যদি বেঁচে থাকে
তাহলে রাইসার মতো একটা মেয়ে হয়তো আমারও আছে। রাইসাকে পেয়ে রাসেলের অনেক ভালো লাগছে। রাসেল হাতের কাজগুলো শেষ করে রাইসাকে নিয়ে ক্যান্টিনে চলে আসলো। কাজ করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেছে। রাসেল আর রাইসা খাবার খেয়ে অফিসে চলে আসলো। রাইসা নিবার ক্যাবিনে চলে গেল আর রাসেল তার ক্যাবিনে চলে আসলো। পরের দিন অফিসে নিবার সাথে তার আব্বু মানে অফিসের বস আসলো সবাইকে এক জায়গায় দাঁড়াতে। এরপর নিবার আব্বু বলে উঠলো, তোমাদের সবাইকে আজকে দাওয়াত দিতে অফিসে আসলাম। কালকে আমার নানার ভাইয়ের জন্মদিন, তাই কাউকে সন্ধ্যায় আমার বাসায় একটু অনুষ্ঠান রেখেছি। তোমরা সবাই কালকে সন্ধ্যা চলে আসবে। কালকে অফিসে বন্ধ থাকবে। এরপর আরো কিছুক্ষণ কথা বলে বস চলে গেল। নিবা ক্যাবিনে যাওয়ার আগে রাসেলকে তার ক্যাবিনে আসতে বল। রাসেল নিবার পিছন দিয়ে নিবার ক্যাবিনের ভিতরে ঢুকলো। রাসেল চেয়ারে বসার পর রাইসা গিয়ে রাসেলের কোলে বসল। তখন রাইসা বলে উঠলো, চাচু কালকে কিন্তু তুমি অবশ্যই আমার জন্মদিনে আসবে আর আমাকে একটা বড় পুতুল গিফট করতে হবে। আমার চাচ্চু যখন বলেছে আমি কিনা আসতে পারি, আমি অফকোর্স তোমার জন্য একটা বড় পুতুল নিয়ে আসবো। তুমি আমার লক্ষ্মী চাচু। এই বলে রাইসা রাসেলের কপালে একটা চুমু দিল। নিবা রাসেলকে বলো, রাইসাকে তো পুতুল গিফট করবে, তাহলে আমাকে কি গিফট করবে? তোমাকে কি গিফট করবো মেয়ের জন্মদিনে? মাকেও গিফট করা লাগবে। আমাকে গিফট করা লাগবে। আর কালকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা এখন বলবো না, কালকে সন্ধ্যায় বলবো। ঠিক আছে, কালকের জন্য না হয় অপেক্ষা করলাম। তাহলে এবার আমি নিজের কেবিনে যাই, হাতে কিছু কাজ আছে। নিবা ঠিক আছে বল। রাসেল রাইসাকে সাথে করে নিয়ে নিজের ক্যাবিনে চলে আসলো। রাসেল বসে বসে কাজ করতে লাগলো আর রাইসা রাসেলের কোলে বসে রাসেলের মোবাইলে গেমস খেলতে লাগলো। বিকেলে অফিস ছুটি হওয়ার পর রাসেল অফিস থেকে বেরিয়ে মার্কেটে চলে গেল। রাইসার জন্য একটা বড় পুতুল নিল। হঠাৎ রাসেলের চোখ পড়ে একটা নেকলেসের উপর। রাসেল নেকলেসটা দেখে মারিয়ার কথা মনে পড়ে গেল। মারিয়া রাসেলের থেকে এমন একটা নেকলেস চেয়েছে, কিন্তু তখন রাসেল টাকার জন্য কিনে দিতে পারেনি। রাসেল ওই নেকলেসটা নিপার জন্য কিনে নিল। এরপর রাসেল বাসায় চলে আসলো। পরের দিন রাসেল সবকিছু ম্যাচ করে জামা কাপড় পরে নিপাদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর রাসেল চলে আসলো। আজকে তাদের বাসাটা অনেক সুন্দর করে সাজিয়েছে। রাসেল বাইক পার্কিং করে বাসার ভিতরে ঢুকলো। রাসেল বাসার ভিতরে ঢুকে দেখে অফিসে সবাই চলে এসছে। হঠাৎ কোথা থেকে রাইসা রাসেলকে দেখে দৌড়ে আসলো। রাইসা রাসেলের সামনে এসে বলল, চাচু তুমি আসতে এত দেরি করছো কেন? আমি তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি। সরি চাচ্চু, আসতে একটু লেট হয়ে গেছে। এই নাও তোমার গিফট। রাইসা রাসেলের কাছ থেকে পুতুলটা নিয়ে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর নিবা রাসেলের সামনে আসলো। আজকে নিবাকে অনেক সুন্দর লাগছে। নীল রঙের একটা শাড়ি পরেছে, দেখতে একদম পরীর মতো লাগছে। নিবা রাসেলের সামনে এসে বলে উঠলো, কি ব্যাপার, তোমার আসতে এত দেরি হলো কেন? আর তোমাকে ফোন দিয়েছি, ফোন তোমার বন্ধ কেন? আসলে রাতে মোবাইল চার্জ দিতে মনে ছিল না, তাই সকালে মোবাইল বন্ধ করে চার্জ দিয়েছি। ঠিক আছে, এখন আমার সাথে চলো, আব্বু আম্মুর সাথে দেখা করবে। রাসেল আর কোনো কথা না বলে নিবার সাথে ভিতরে গেল। বস এবং বসের স্ত্রীর সাথে কিছুক্ষণ কথা বল। দেখতে দেখতে সবাই চলে এসছে। বস সবাইকে স্টেজের সামনে যেতে বল। রাসেল স্টেজ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। রাইসা রাসেলকে দেখে তার সামনে এসে বল, চাচু তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার সাথে দাঁড়াবে, চলো। সমস্যা নেই চাচু, আমি এখানে ঠিক আছি। কোনো কিছু ঠিক নেই, তুমি আমার সাথে না দাঁড়ালে আমি কেক কাটবো না। কি আর করার। রাসেল বাধ্য হয়ে রাইসের সাথে গিয়ে দাঁড়ালো। কেউ কিচ্ছু বলেনি রাসেলকে। রাইসে কেক কেটে প্রথমে রাসেলের মুখের সামনে ধরল। এটা দেখে সবাই তাদের দিকে তাকালো অবাক হয়ে। রাসেল কোনো কিছু না ভেবে রাইসের হাত থেকে কেক খেয়ে নিল। তারপর রাসেল রাইসাকে খাইয়ে দিল। রাইসা এক এক করে সবাইকে কেক খাইয়ে দিল। তারপর বস স্টেজে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে যেটা বল সেটা শোনায় রাসেল পুরো অবাক হয়ে গেল। আজ রাইসার জন্মদিন। আমি একটা কথা বলবো, আমার বড় মেয়ে নিপার সাথে রাসেলের বিয়ে দিতে চাই। একথা আমি রাসেলকে বলি নাই। আমার মেয়ে নিপা রাসেলকে দেখে পছন্দ করে ফেলে। নিপা বলেছে রাসেলকে বিয়ে করতে চায়। রাসেল, এবার তোমার মতামত জানতে চাই। স্যার, আমি বিয়ে করতে পারবো না। আপনি এবং আপনার মেয়ে আমার ব্যাপারে সবকিছু জানেন, তারপরেও এ কথা কিভাবে বললেন? আজ 5 বছর ধরে মারিয়াকে খুঁজে বেড়াচ্ছ, কিন্তু এখনো তাকে খুঁজে পাও নাই। এভাবে তো জীবন চলে না। আমি চাই তুমি নিপাকে নিয়ে নতুন জীবন শুরু করো। না স্যার, আমি এটা কখনো করব না। আমি নিপাকে শুধু বন্ধু ছাড়া কিছুই ভাবি না। আপনি আমাকে মাফ করবেন। আব্বু, আমি একা রাসেলের সাথে কিছু কথা বলতে চাই। রাসেল, তুমি আমার রুমে আসো। এই বলে নিপা তার রুমে চলে গেল। রাসেল দাঁড়িয়ে না থেকে নিপার পেছন দিয়ে চলে গেল তার রুমে। নিপা দরজা বন্ধ করে দিয়ে রাসেলের সামনে গিয়ে বলল, রাসেল, তুমি জানো তোমাকে আমি প্রথম যেদিন দেখি সেদিন তোমাকে আমার অনেক ভালো লাগে।
পরে যখন তোমার বিষয়ে সবকিছু জানতে পারি তখন তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে যায়। আব্বু আম্মুকে তোমার কথা বলছি, তারা তোমাকে আরো আগে জানাতে চেয়েছে, কিন্তু আমি তাদের নক করলাম, বলছি রাইসার জন্মদিনের কথাটা বলতে। নিপা, আমি তোমাকে বন্ধু ছাড়া অন্য কিছু কখনোই ভাবি নাই। আমার এই মনে মারিয়াকে ছাড়া অন্য কাউকে জায়গা দিতে পারবো না। প্লিজ প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। রাসেল, তোমাকে আমি অনেক ভালোবাসি, আর আমার মেয়েটা তোমাকে পেয়ে অনেক খুশি। তোমাকে ছাড়া রাইসা কিছুই বুঝে না। আমি চাই দুজনে মিলে বাকিটা জীবনটা কাটিয়ে দিতে। একজন অফিসের কর্মচারী হিসেবে আমার যতটুকু দায়িত্ব সেটা আমি পালন করছি। প্লিজ তুমি আমার এই জীবনে চড়াতে শোনা। আমি মারিয়াকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, জোর করে তো আর কারো মন পাওয়া যায় না। আমি না হয় তোমাকে একতরফা ভালোবেসে যাব, তবে তোমাকে কখনো ভুলতে পারবো না। নিপা, তুমি এমন পাগলামি করো না। তুমি আমার থেকে ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নাও। এই জীবনে তোমাকে না পেলে আমি অন্য কাউকে বিয়ে করব না। এখন তুমি আসতে পারো। যাওয়ার আগে একটা সত্যি কথা বলবে? তোমার স্বামী কোথায়? তোমার স্বামীর সাথে কি হয়েছে? সেটা আমি বলতে পারবো না। আব্বুর কাছে শুনেছি একটা সড়ক দুর্ঘটনা নাকি আমার স্বামী মারা যায়, শুধু আমি আর রাইসা বেঁচে যাই। কিন্তু আমার স্বামী কেমন দেখতে সেটা আমি জানি না। সড়ক দুর্ঘটনায় নাকি আমার স্মৃতিশক্তি হারিয়ে যায়, এটা আব্বু আম্মু বলছে তোকে। ঠিক আছে, আমি তোমার আব্বুর সাথে কিছু কথা বলবো। এই বলে রাসেল নিপার রুম থেকে বেরিয়ে আসলো। নিপা রুমে বসে কান্না করতে, রাসেল নিপার রুম থেকে বেরিয়ে স্টেজের সামনে এসে বসকে বল, স্যার আপনার সাথে আমার কিছু কথা আছে, যদি একটু এই পাশে আসতেন। আসলে মারিয়ার সড়ক দুর্ঘটনার কথা শুনে রাসেলের কেমন যেন খটকা লাগে, তাই বসের কাছ থেকে সত্যিটা জানবে আসলে কি হয়েছে নিপার। বস আর রাসেল একটা রুমে আসলো। তখন বস রাসেলকে বল, স্যার আমি কিছু সত্যি ঘটনা জানতে চাই আপনার কাছে, আপনি আমাকে প্লিজ সত্যি করে বলবেন নিপার সাথে তার স্বামীর কি হয়েছে? তোমার কাছে আজকে সত্যিটা লুকাবো না। আসলে একদিন আমি অফিস থেকে আসার সময় হঠাৎ নিপা আমার গাড়ি থেকে দৌড় দিয়ে এসে ধাক্কা খায়। আমি আর ড্রাইভার গাড়ি থেকে নামার আগে আরেকটা গাড়ি এসে নিপাকে ধাক্কা দেয়। নিপা ধাক্কা খেয়ে রাস্তার সাইডে পরে আমি আর ড্রাইভার নিপাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার বলে তাদের দ্বারা সম্ভব না নিপাকে বাঁচানোর। ডাক্তার বলেছে নিপাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। তারপর নিপাকে আমার ছেলে আকাশের সাথে কথা বলে জরুরিভাবে আমেরিকায় নিয়ে যায়। ওখানে নিপার অপারেশন হয়। নিপার অপারেশন হওয়ার পর জানতে পারি নিপার পেটে নাকি বাচ্চা আছে। নিপা অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার চেহারা নষ্ট হয়ে যায় এবং নিপার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে। রাখে আল্লাহ মারেকে। নিপার পেটের সন্তানের কিছুই হয়নি। নিপা জ্ঞান ফেরার পর থেকে জানি আমরাই তার আপনজন। নিপা সুস্থ হতে প্রায় 3 মাস লেগে গেছে। তারপর কয়েক মাস পর নিপার একটা মেয়ের সন্তান জন্ম নেয়। আস্তে আস্তে রাশা বড় হতে থাকে। তারপর দেখে নিপা আর আকাশ আমার আমেরিকার অফিস দেখাশোনা করে। আমি আর নিপার পরিবারকে খুঁজি নাই। কি করে খুঁজবো? নিপার তো চেহারা পরিবর্তন হয়ে গেছে। রাসেল বসের কথা শুনে মনে হচ্ছে নিপাই তার হারিয়ে যাওয়া মা। তখন রাসেল বসকে বল, আচ্ছা স্যার, এটা কত বছর আগের ঘটনা? আমার মারিয়া তো আমার কাছ থেকে প্রায় 5 বছর আগে হারিয়ে গেছে। এই 5 বছর এমনি হতে পারে, আমি তেমন হিসাব রাখি নাই। স্যার আমার মন বলছে নিপাই আমার মারিয়া, কারণ মারিয়া অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমাকে ফোন দিয়ে বলেছে, কিন্তু হঠাৎ করে মারিয়ার কথা বন্ধ হয়ে যায়। আর মারিয়া ওই সময় প্রেগনেন্ট ছিল। তাহলে আমি বলি কি, তুমি নিপাকে আস্তে আস্তে সবকিছু মনে করতে থাকো, হয়তো নিপাই তোমার মারিয়া হতে পারে। ঠিক আছে স্যার, তবে আমি নিপার শরীরটা একটু চেক করবো, তবে একটা মেয়েকে দিয়ে, কারণ মারিয়ার কিছু ফিজিক্যাল সাইন আছে যেটা আমি জানি। যদি নিপাই আমার মারিয়া হয় তাহলে ওকে বিয়ে করে আমি সবকিছু মনে করাতে থাকবো স্যার, প্লিজ। ঠিক আছে, আমি একটা মেয়েকে সাথে করে তোমাকে নিপার রুমে পাঠাচ্ছি, তুমি আমার সাথে আসো। এই কথা বলে বস এবং রাসেল রুম থেকে বেরিয়ে আসলো। রুম থেকে বেরিয়ে এসে বস সবাইকে বল, আপনারা সবাই খাওয়া দাওয়া করে নেন, আমি কিছুক্ষণ পর আপনাদের সবাইকে বিদায় দেব। আর বিথি, তুমি আমাদের সাথে একটু আসো তো। বিধি হচ্ছে বসের বড় মেয়ের নাম। বিধি নিপার থেকে বয়স একটু ছোট। তো যাই হোক, বস বিধি এবং রাসেল নিপার রুমে গেল। নিপার রুমে গিয়ে বস নিপাকে বল, নিপা, বিথি তোর শরীরে কিছু জায়গা চেক করবে, তুই মানা করিস না, আমি রুমের বাইরে আছি। এই কথা বলে বস নিপার রুম থেকে বেরিয়ে গেল। এরপর রাসেল বল, বিথি, আমি অন্যদিকে ঘুরে দাঁড়ালাম। তোমাকে আমি যে জায়গায় বলবো দেখতে, তুমি সেই জায়গা দেখে আমাকে জানাবে। ঠিক আছে ভাইয়া, আপনি আমাকে বলুন, আমি দেখছি। তুমি নিপার 3টা জায়গা দেখো তো। প্রথম হচ্ছে তার নাভির এক পাশে উপরে দেখো একটা তিল আছে কিনা।
তারপর তার পিঠে দেখা একটা জন্মদাগ আছে কিনা, এরপর দেখবে তার ঘাড়ে তার চুলের পেছনে দুটো তিল একসাথে আছে কিনা। এগুলো দেখে আমাকে জানাও। রাসেলের কথা শুনে নিপা তো কোনো কথাই বলছে না। নিপা শুধু নীরব হয়ে দাঁড়িয়ে আছে। বিথি রাসেলের কথা শুনে নিপার জায়গাগুলো দেখতে লাগলো। বিথি রাসেলের কথা মতো 3টে জায়গায় দেখে পুরো অবাক হয়ে গেল। বিথি রাসেলকে বলল, ভাইয়া আপনি যেখানে যেখানে বলছেন দেখতে আমি দেখেছি এবং আপনার কথার সাথে সবকিছু মিলেও গেছে। নিপার পেটে একটা জন্মদাগ আছে, বুকের উপর 2টা তিল একসাথেই আছে, আর নাভির উপরেও একটা তিল আছে। বিথির কথা শুনে রাসেল সাথে সাথে নিপাকে জড়িয়ে ধরে কান্না করতে। মারিয়া, তুমি বেঁচে আছো। আজ 5টা বছর তোমার অপেক্ষায় ছিলাম। তোমাকে আমি অনেক জায়গায় খুঁজেছি। আমি আর তোমাকে হারাতে দিব না। এইটা তুমি কি বলছো রাসেল? আমি তো নিপা। তুমি কি করে বুঝলে আমি তোমার মারিয়া? তোমার আব্বু আমাকে সবকিছু খুলে বলেছে। 5 বছর আগে তুমি বসের গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছো, এরপর বসের সব কথা খুলে বললাম। নিপা রাসেলের কথা শুনে বসকে ডাক দিল। বস রুমে আসার পর নিপা বসকে বলল, আব্বু, রাসেল যেগুলো বললো সব কি সত্যি? হরে মা, রাসেল তোকে যে কথা বলেছে সবকিছু সত্যি। তুই স্মৃতিশক্তি হারিয়ে ফেলছিস, তাই তুই রাসেলকে চিনতে পারিস না। তাহলে আমার আব্বু আম্মু কোথায়? তোমার আব্বু আম্মু গ্রামে আছে। তুমি হারিয়ে যাওয়ার কথা শুনে পাগলের মতো হয়ে গেছে। এখন তোমাকে দেখলে তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। আমার তো কিছুই মনে পড়ছে না। আমার মাথা প্রচুর ব্যথা করছে। আমাকে একটু একা থাকতে দাও। মারিয়ার কথা শুনে সবাই মারিয়ার রুমে বেরিয়ে আসে। রাসেল মারিয়ার রুম থেকে বেরিয়ে রাইসাকে জড়িয়ে ধরে পুরো মুখে চুমু খেতে লাগলো। এর ফাঁকে বস সবাইকে বাসায় ছেড়ে যেতে বলল আর 1 সপ্তাহ অফিস বন্ধ দিল। রাসেল রাইসাকে জড়িয়ে ধরে বলল, আম্মু, আমাকে একটাবার আব্বু বলে ডাকো। আমি তোমার বাবা। তুমি কি বলছো চাচ্ছু? আমার আব্বু তো নেই, আমি তোমাকে আব্বু বলবো কেন? না 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 ভাই, তোমার চাচু তোমার আব্বু। কি সত্যি বলছো? তুমি আমার আব্বু? আব্বু তুমি এতদিন কোথায় ছিলে? আম্মু, আব্বু তোমাদের অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু তোমাদের কোথাও পাইনি। ঠিক আছে আব্বু, তুমি আর কান্না করো না। এখন থেকে আমাদের ছেড়ে কোথাও যেতে পারবে না। না আম্মু, আমি আর তোমাদের ছেড়ে কোথাও যাব না। সারা জীবন বুকে আগলে রাখবো। ঠিক আছে, তাহলে আমাকে এখন শক্ত করে জড়িয়ে ধরো। রাসেল রাইসের কথা শুনে শক্ত করে জড়িয়ে এজন্য হারানো মানে পেয়েছে রাসেল। বস পাশে দাঁড়িয়ে কান্না করছে এবং ওরা স্ত্রী। এটা দুঃখের কারণ নয়, খুশির কারণ, সুখের কারণ। রাতে ঘুমানোর সময় রাসেল আর রাইসা মারিয়ার রুমে গেল। মারিয়া বিছানায় বসে কি জানি চিন্তা করছে। রাসেল আর রাইসাকে দেখে বলে উঠল, কি ব্যাপার রাসেল, তুমি আমার রুমে কেন? আর তুমি বাসায় যাওনি? বারে, আমার বউ এবং মেয়েকে এত বছর পর খুঁজে পেয়েছি, তাদের ছেড়ে আমি বাসায় যাই কি করে? বিশ্বাস করো রাসেল, আমি এখনো কিচ্ছু মনে করতে পারছি না। তোমার কথাগুলো বারবার ভাবতেছি, কিন্তু কিছুই মনে করতে পারছি না। সমস্যা নেই মারিয়া, যতদিন তুমি সবকিছু মনে করতে না পারবে ততদিন আমি তোমাকে স্পর্শ করবো না। ইউ ক্যান বিলিভ মি। আমি জানি তুমি আমার সাথে কিছু করবে না। তোমাকে আমি ভালো করে চিনি। আমার সব কিছু মনে না করা পর্যন্ত আমাকে টাচ করো না। ওকে, সমস্যা নেই। আর তোমার আব্বু আম্মুকে কালকে ঢাকায় আসতে বলছি। আর আমার তো আব্বু আম্মু নেই, সেটা তোমাকে আগেই বলেছি। যদি আমার সব কিছু মনে নাও পড়ে, তারপরও আমি তোমাকে আপন করে নিব। তবে আমাকে কিছুদিন সময় দাও। তোমার কথার সাথে তো আমার শরীরের গঠন সবকিছু মিলে গেছে। আমি বিশ্বাস করছি আমি তোমার মারিয়া। তবে আমাকে কিছুদিন সময় দাও, দেখি আমি সবকিছু মনে করতে পারি কিনা। তোমাদের কথা এবার বন্ধ করো। আমি আজকে থেকে আব্বুকে জড়িয়ে ধরে ঘুমাবো। বাবা, আব্বুকে পেয়ে আম্মুর কথা ভুলে গেলে? আব্বুকে তো আজ অনেকদিন পর পেয়েছি, তাই এখন আব্বুর কোলে ঘুমাবো, পরে তোমার কোলে ঘুমাবো। আব্বু তুমি বিছানায় ওঠো, আমি তোমাদের দুজনের মাঝখানে ঘুমাবো। এরপর রাসেল বিছানায় উঠে একপাশে শুয়ে পড়ল। রাইসা রাসেলকে জড়িয়ে ধরল। মারিয়াও শুয়ে পড়ল। পরের দিন সকালে রাসেল ঘুম থেকে উঠে নিজের চোখে যেটা দেখলো সেটা দেখে রাসেল একটা মুচকি হাসি দিল। রাসেল ঘুম থেকে উঠে দেখে মারিয়া রাসেলকে জড়িয়ে ধরে শুয়ে আছে। রাইসা অন্যপাশে শুয়ে আছে। যেই রাসেল শোয়া থেকে উঠতে যাবে তখন মারিয়ার ঘুমটা ভেঙে গেল। মারিয়া চোখ খুলে দেখে রাসেলকে জড়িয়ে ধরে আছে সে। মারিয়া সাথে সাথে রাসেলকে ছেড়ে দিল। মারিয়া পুরো লজ্জায় লাল হয়ে গেছে। রাসেল কোনো কথা না বলে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। রাসেল ফ্রেশ হয়ে এসে দেখে মারিয়া বসে বসে কি যেন ভাবছে। তখন রাসেল মারিয়াকে বলল, কি ব্যাপার মারিয়া, তুমি বসে বসে কি ভাবছো? ফ্রেশ হবে না? কিছু না, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। এ বলে মারিয়া ওয়াশরুমে চলে গেল। রাসেল দাঁড়িয়ে না থেকে বিছানায় বসে রাইসের কপালে একটা চুমু খেল। সাথে সাথেই রাইসের ঘুমটা ভেঙে গেল। তখন রাইসের ঘুম থেকে উঠে রাসেলকে বলল, আব্বু আম্মু কোথায়? আর তোমরা কখন ঘুম থেকে উঠলে? আমাকে ডাক দাওনি কেন? মামুনি, আমরা মাত্র ঘুম থেকে উঠলাম। তুমি বসো, তোমার আম্মু ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে
তুমি ফ্রেশ হয়ে এসো, আমরা সবাই একসাথে নাস্তা করবো। ঠিক আছে আব্বু। কিছুক্ষণ পর মারিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। রাসেল মারিয়ার দিকে তাকিয়ে আছে। রাসেল মারিয়ার ভেজা মুখটার দিকে দেখে তাকিয়ে আছে। তখন মারিয়া রাসেলকে বলল, কি ব্যাপার, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? তোমার ভেজা মুখটা দেখতে অনেক সুন্দর লাগছে, তাই তাকিয়ে আছি। হয়েছে, আর তাকাতে হবে না। রাইসা মামুনি, তুমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসো, আমরা সবাই একসাথে নিচে যাব। রাইসা ঠিক আছে বলে ওয়াশরুমে ঢুকে গেল। রাইসা ফ্রেশ হয়ে আসার পর রাসেল এবং মারিয়া একসাথে নিচে নেমে আসলো। রাসেল আর মারিয়ার মাঝখানে রাইসা একটা চেয়ারে বসলো। আন্টি সবাইকে নাস্তা দিল। রাসেল রাইসাকে নিজেতে খাইয়ে দিতে লাগলো। হঠাৎ রাসেল বলে উঠলো, আঙ্কেল, আমি কিছুক্ষণ পর মারিয়া এবং রাইসাকে নিয়ে গ্রামে যাব। মারিয়াকে তার আব্বু আম্মুর কাছে নিয়ে যাব। ঠিক আছে যেও, তবে সাবধানে যাবে। মারিয়া কিন্তু এখন তার আব্বু আম্মুকে চিনতে পারবে না। তুমি ওনাদের টেনশন করতে বলবে না, আর ওনারা মারিয়াকে দেখলে চিনতে পারবে না। ওনাদের বলবে আল্লাহ একদিন ঠিকই মারিয়ার স্মৃতিশক্তি ফিরিয়ে দেবে। ওকে আন্টি, আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমি ওনাদের সবকিছু বুঝিয়ে বলবো। ঠিক আছে, নাস্তা করে রেডি হয়ে বেরিয়ে পড়ো। ড্রাইভার তোমাদের সাথে যাবে নাকি তোমরা যেতে পারবে? আঙ্কেল, ড্রাইভার যাওয়া লাগবে না, আমি নিজে ড্রাইভ করবো। রাসেলের কথা শুনে আঙ্কেল আন্টি এর কোনো কথা বলো না, কিন্তু মারিয়া কি জানি চিন্তা করছে। তখন রাসেল মারিয়াকে বলবো, কি হলো মারিয়া, তুমি কি চিন্তা করছো? আমার সাথে যাবে না তোমার আব্বু আম্মুর কাছে? আমি অতীত মনে করার চেষ্টা করছি, কিন্তু কিছুই মনে করতে পারছি না। আর আমি অবশ্যই আব্বু আম্মুর কাছে যাব। ঠিক আছে, তাহলে নাস্তা খেয়ে রেডি হয়ে না, আমরা কিছুক্ষণ পর গ্রামের উদ্দেশ্যে রওনা দিব। মারিয়া ঠিক আছে বলে হালকা নাস্তা করে রুমে চলে গেল। রাসেল রাইসাকে এবং নিজেও নাস্তা করে রুমে চলে আসলো। রাসেল রুমে এসে দেখে মারিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। মারিয়ার পেটের উপর কাপড় নেই, সাদা ধবধবে দেহটা। রাসেলের ইচ্ছে করছে মারিয়ার পেটের উপর হাত বুলিয়ে দিতে, কিন্তু রাসেল মারিয়ার অনুভূতি ছাড়া তাকে টাচ করবে। রাসেল দাঁড়িয়ে না থেকে মারিয়াকে বলল, মারিয়া, তুমি রেডি হয়ে রাইসাকে রেডি করে দিও, আমি আমার বাসায় যাচ্ছি। এখানে তো আমার কোনো জামা কাপড় নেই। তোমাকে এখন বাসায় যেতে হবে না। আলমারিতে আকাশের জন্য 2 চেক জামা কিনে রেখেছি, ওখান থেকে তুমি এক সেট পরে নাও। আকাশ লম্বাতে তোমার মতো হবে। রাসেল ঠিক আছে বলে আলমারি থেকে এক সেট জামা নিয়ে অন্য একটা রুমে গেল। তারপর রাসেল রেডি হয়ে মারিয়ার রুমে আসলো। রাসেল রুমে এসে দেখে মারিয়া নীল রঙের একটা শাড়ি পরেছে। মারিয়াকে দেখতে অনেক সুন্দর আর কিউট লাগছে। রাসেল এক দৃষ্টিতে মারিয়ার দিকে তাকিয়ে আছে। তখন মারিয়া রাসেলকে বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? চোখ নষ্ট হয়ে যাবে। তোমাকে কিন্তু নীল রঙের শাড়িতে অনেক সুন্দর লাগছে, ইচ্ছে করছে তুমি। রাসেল এতটুকু বলে থেমে গেল। তখন মারিয়া রাসেলকে বলল, কি হলো, তুমি চুপ হয়ে গেলে কেন? তোমার কি ইচ্ছে করছে? ইচ্ছে করছে তুমি? না, তেমন কিছু না। তোমরা চলো, এমনি যেতে যেতে বিকেল হয়ে যাবে। নিচে গিয়ে আঙ্কেল আন্টিকে বলে দাও। ওরা তোমার আঙ্কেল আন্টি হতে পারে, কিন্তু আমার কাছে ওনারা বাবা মা। আমি সব সময় ওনাদের আব্বু আম্মু বলে ডাকবো। ঠিক আছে বাবা, আমার ভুল হয়ে গেছে, তোমার যা ইচ্ছে ডাকো, এখন চলো। মারিয়ার কোনো কথা না বলে রাইসাকে করে নিয়ে নিচে নেমে আসলো। রাসেল ব্যাগ নিয়ে বেরিয়ে আসলো। আব্বু আম্মু, আমরা আসি, আমাদের জন্য দোয়া করো। সাবধানে যাস, আমাদের দোয়া সবসময় তোদের সাথে আছে। তোর আব্বু আম্মুকে নিয়ে চলে আসিস আমাদের এখানে। তোকে এবং রাইসাকে ছাড়া আমরা থাকতে পারবো না। আমি কি তোমাদের ছেড়ে থাকতে পারবো? আমি আমার আব্বু আম্মুকে নিয়ে সোজা তোমাদের বাসায় চলে আসবো। এরপর আরো কিছুক্ষণ কথা বলে বেরিয়ে পড়লো। রাসেল গাড়ি ড্রাইভ করতেছে, মারিয়া রাইসাকে করে নিয়ে বসে আছে। হঠাৎ মারিয়া রাসেলকে বলল, একটু গাড়ি থামাও তো, আমি দোকান থেকে রাইসার জন্য এবং আমার জন্য পানি নিয়ে আসি। রাসেল গাড়ি এক সাইড করলো। তারপর রাসেল বলে উঠলো, তোমরা গাড়িতে বসো, আমি চকলেট আর পানি নিয়ে আসছি। তুমি গাড়িতে বসো, আমি নিয়ে আসছি। মারিয়া রাসেলকে আর কোনো কথা বলতে না দিয়ে গাড়ি থেকে নেমে একটা দোকানে গেল। মারিয়া চকলেট আর পানি নিয়ে আসতে একটা গাড়ি এসে মারিয়াকে ধাক্কা দিল। মারিয়া গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে একটা পিলারের সাথে মাথা বাড়ি লাগলো। রাসেল গাড়ি থেকে তাড়াতাড়ি করে নেমে দৌড়ে গিয়ে মারিয়ার কাছে গেল। মারিয়ার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। মারিয়ার এই অবস্থা দেখে রাসেল কান্না করতে লাগলো। রাইসাও গাড়ি থেকে নেমে মারিয়ার কাছে আসলো। রাইসা কান্না করতে লাগলো। রাসেল তাড়াতাড়ি করে মারিয়াকে কোলে নিয়ে গাড়িতে তুললো। রাইসা মারিয়ার পাশে বসে কান্না করতে লাগলো। রাসেল গাড়ি তাড়াতাড়ি করে চালিয়ে একটা হসপিটালে
চলে আসলো, হসপিটালে নিয়ে আসলো। রাসেল মারিয়াকে কোলে নিয়ে হসপিটালের ভিতরে ঢুকলো। নার্স এসে রাসেলের কাছ থেকে মারিয়াকে একটা ক্যাবিনের ভিতরে নিয়ে গেল। রাইসা রাসেলকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন রাইসা রাসেলকে বলল, আব্বু, আমার আম্মুর কিছু হবে না তো? আমি আম্মুকে ছাড়া থাকতে পারবো না। বলো না আব্বু, আমার আম্মু বাঁচবে তো? কান্না করে না রাইসা, তোমার আম্মুর কিচ্ছু হবে না, তোমার আম্মু সুস্থ হয়ে যাবে। তাই যেন হয় আব্বু। রাসেল মোবাইল বের করে আঙ্কেল আন্টিকে ফোন দিয়ে হসপিটালে আসতে বলল। তারপর মারিয়ার আব্বু আম্মুকে ফোন দিয়ে ঢাকায় আসতে বলল। মারিয়ার আব্বু আম্মু জানতে চেয়েছে কেন ঢাকায় আসতে এবং হসপিটালে কেন যেতে, কিন্তু রাসেল তাদের সত্যিটা বলেনি। আগেও রাসেল মারিয়ার আব্বুকে বলেনি। রাসেল চেয়েছিল মারিয়ার আব্বু আম্মু সারপ্রাইজ দিতে, কিন্তু রাস্তায় এত বড় দুর্ঘটনা ঘটবে রাসেল সেটা কখনো ভাবতে পারেনি। তো যাই হোক, প্রায় 30 মিনিট পর আঙ্কেল আন্টি হসপিটালে চলে আসলো। তারা এসে রাসেলকে বলল, রাসেল, আমার মেয়ের কি হয়েছে? ও ঠিক আছে তো? আঙ্কেল, আমি এখন কিছু বলতে পারছি না। ডাক্তার এখনো কেবিন থেকে বেরিয়ে আসে না। আর মারিয়া রাস্তায় একটা দোকান থেকে চকলেট আর পানি আসতে হঠাৎ একটা গাড়ি এসে মারিয়াকে ধাক্কা মারে। তারপর সবকিছু খুলে বললাম। আমার মেয়ের কিছু হলে আমি পাগল হয়ে যাব। আল্লাহ, তুমি আমার মেয়েকে বাঁচিয়ে দিও। কিছুক্ষণ পর একজন ডক্টর কেবিন থেকে বেরিয়ে আসলো। রাসেল দৌড় দিয়ে ডক্টরের সামনে গিয়ে বলল, ডাক্তার, আমার মারিয়া ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? ও বাঁচবে তো? দেখুন, আমরা আমাদের সবকিছু দিয়ে চেষ্টা করেছি। এখন বাঁচা মরা আল্লাহর হাতে। রোগীকে দেখে বোঝা যাচ্ছে আগেও সে মাথায় আঘাত পেয়েছে। এই নিয়ে 2 বার মাথায় আঘাত পেয়েছে। যদি 24 ঘন্টার ভিতরে রোগীর জ্ঞান ফিরে না আসে তাহলে আমাদের কিছুই করার নেই। এখন শুধু আল্লাহই পারে রোগীকে বাঁচাতে। এই বলে ডক্টর চলে গেল। রাসেল ডাক্তারের কথা শুনে নিচে বসে পড়লো। রাসেলের যেন মুখ দিয়ে কথা বের হচ্ছে না। দেখতে দেখতে আরো 6টা ঘন্টা কেটে গেছে। রাইসা তার নানা নানির কোলে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। রাসেল মারিয়ার ক্যাবিনের ভিতরে এক কোণায় নামাজের বিছানায় বিছিয়ে আল্লাহর কাছে মোনাজাত করে বলছে, আল্লাহ, তুমি আমার মারিয়াকে আমার কাছে ফিরিয়ে দাও। 5টা বছর পর ওকে খুঁজে পেয়েছে, তুমি ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যদি ওকে নিয়ে যাও তাহলে আমাকেও সাথে নিয়ে যাও প্লিজ। এভাবে আরো কিছুক্ষণ মোনাজাত করে ঘুমিয়ে পড়ল। রাসেল রাতে মোবাইল চার্জ দিতে মনে ছিল না, তাই রাসেলের মোবাইলটা বন্ধ হয়ে আছে। দেখতে দেখতে আরো 6টা ঘন্টা চলে গেল। মারিয়ার জ্ঞান এখনো ফেরেনি। এখনো পর্যন্ত কেউ কিছু মুখে দেয়নি। সকালে ভোরে যখন মুয়াজ্জিন আযান দিচ্ছে ঠিক তখনই মারিয়ার জ্ঞান ফিরে এসছে। মারিয়া আস্তে আস্তে চোখ খুললো। মারিয়া চোখ খুলে দেখে সে একটা হসপিটালের ক্যাবিনে শুয়ে আছে। হঠাৎ মারিয়ার পানির পিপাসা পেয়েছে। মারিয়া হাত দিয়ে তার বিছানার পাশে টেবিল থেকে পানি গ্লাস নিতে গেলে গ্লাসটা নিচে পড়ে যায়। গ্লাস নিচে পড়ার সাথে সাথে রাসেলের ঘুম ভেঙে যায়। রাসেল মারিয়ার দিকে তাকিয়ে দেখে মারিয়ার জ্ঞান ফিরেছে। রাসেল নামাজের বিছানা থেকে উঠে তাড়াতাড়ি মারিয়ার পাশে গিয়ে বসলো। তখন রাসেল মারিয়াকে বলল, মারিয়া, তোমার জ্ঞান ফিরেছে। ডাক্তার বলেছে 24 ঘন্টার ভিতরে তোমার জ্ঞান ফিরে না আসলে তাদের আর কিছুই করার নেই। আমার অনেক পানি পিপাসা পেয়েছে, আমাকে এক গ্লাস পানি দাও। রাসেল তাড়াতাড়ি করে মারিয়াকে এক গ্লাস পানি দিল। মারিয়া পানি খেয়ে রাসেলকে বলল, এবার বলো, তুমি এখানে কেন? আর আমার মাথায় কি হয়েছে? তুমি রাস্তায় একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে একটা পিলারের সাথে বাড়ি লাগে। তারপর তোমাকে আমি তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসি। আমি তো কিছুই মনে করতে পারছি না। আমাকে একটু তোমার কোলে নাও, আমার মাথা প্রচুর ব্যথা করছে। রাসেল আর কোনো কথা না বলে মারিয়ার মাথাটা রাসেলের বুকে নিয়ে শুয়ে পড়ল। আঙ্কেল আন্টি এবং রাইসাকে রাতে রাসেল বাসায় পাঠিয়ে দিয়েছে। তারা সকালবেলা হসপিটালে এসে দেখে মারিয়া রাসেলের বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রাতে রাসেলের মোবাইল বন্ধ থাকার কারণে ফোন দিয়ে বলতে পারেনি। আঙ্কেল আন্টি এবং রাইসা মারিয়ার জ্ঞান ফিরেছে দেখে খুশিতে চোখের পানি ফেলছে। মারিয়ার ঘুম ভেঙে যাওয়ার পর দেখে সে রাসেলের বুকে ঘুমিয়ে আছে। মারিয়া একটু নড়ে ওঠার সাথে সাথে রাসেলের ঘুমটা ভেঙে যায়। রাইসা দৌড় দিয়ে মারিয়ার বুকের উপর শুয়ে পড়ল। তখন মারিয়া এমন কিছু বলবে সেটা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। রাইসা দৌড় দিয়ে মারিয়ার বুকের উপর শুয়ে পড়ল। তখন মারিয়া এমন কিছু বলবে সেটা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। আই মেয়ে, তুমি কে? আর আমাকে আম্মু বলে ডাকছো কেন? এটা তুমি কি বলছো আম্মু? আমি তোমার মেয়ে রাইসা। তুমি আমাকে চিনতে পারছো না? না, আমি তোমাকে চিনতে পারছি না। আমার তো কোনো ছেলে মেয়ে নেই। রাসেল, তুমি কিছু বলছো না কেন? এই মেয়েটা কে? মারিয়া, রাইসা ঠিক কথা বলেছে। ও তোমার মেয়ে রাইসা। তুমি 5 বছর স্মৃতিশক্তি হারিয়েছিলে, তাই তোমার 5 বছরের অতীত কিছু মনে নেই। এটা তুমি কি বলছো রাসেল? রাইসা আমার মেয়ে, আমাকে একটু সবকিছু খুলে বলবে? আঙ্কেল রাসেলকে কিছু বলতে না দিয়ে তিনি বলে উঠলেন, আমি সবকিছু খুলে বলছি। মারিয়াকে সবকিছু খুলে বললাম। তোর জ্ঞান ফিরে আসার পর তুই আমাদের কাউকে চিনতে পারিস নাই। ডাক্তার বলেছে তোর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এরপর থেকে তুই আমাদের আব্বু আম্মু বলে ডাকতি। এর কয়েকটা মাস পরই রাইসা দুনিয়ায় আসে। আজকে রাসেল তোকে নিয়ে তোর আব্বু আম্মুর কাছে যেতেছিল।
হঠাৎ রাস্তায় একটা গাড়ি তোকে ধাক্কা মারে আর তুই 5 বছর সবকিছু ভুলে যাস। আমি তো কিছুই মনে করতে পারছি না। আর আমার আব্বু আম্মু এবং শ্বশুর শাশুড়ি তারা কোথায়? আব্বু মা 1 বছর আগে মারা যায় অসুস্থ হয়ে। অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো লাভ হলো না। নিজেদের বাড়ি ছাড়া সবকিছু বিক্রি করে চিকিৎসা করিয়েছি। আর তোমার আব্বু আম্মু তোমাকে হারিয়ে প্রায় পাগলের মতো হয়ে গেছে। আমি গতকাল তাদের ফোন করে দিয়ে আসতে বলছি। এটা তুমি কি বলছো? তোমার আব্বু আম্মু বেঁচে নেই, তারা মারা গেছে? মারিয়া এই কথা বলে রাইসাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। তখন রাসেল বল, থাক মারিয়া, তুমি কান্না করো না। এখন আব্বু আম্মুর জন্য দোয়া করো। আমি তোমার আব্বু আম্মুকে ফোন দিচ্ছি। এই বলে রাসেল মোবাইল হাতে নিয়ে দেখে মোবাইলে চার্জ নেই, তাই বন্ধ হয়ে আছে। তখন রাসেল আঙ্কেলকে বল, আঙ্কেল আপনার মোবাইলটা দিন তো, আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি একটু ফোন দিব। আঙ্কেল রাসেলকে মোবাইল দিল। রাসেলের নম্বর মুখস্থ ছিল। রাসেল নম্বর মোবাইলে তুলে ফোন দিল। তখন ওপাশ থেকে মারিয়ার আব্বু ফোনটা রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম আব্বু, আমি রাসেল বলছি। আপনারা এখন কোথায় আছেন? আরে রাসেল, তুমি? আমরা তো হাসপাতালের সামনে থেকে ঘুরে চলে আসছি। এখন আমার এক বন্ধুর বাসায় আছি। তোমার মোবাইলে অনেক ফোন দিয়েছি কিন্তু ফোন বন্ধ বলছে। আসলে আব্বু আমার মোবাইলে চার্জ নিতে বন্ধ হয়ে গেছে। আমি একটা ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, আপনি আম্মুকে নিয়ে সেখানে চলে আসুন। রাসেলের শ্বশুর ঠিক আছে বলে ফোন রেখে দিল। রাসেল আঙ্কেলের বাসার ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিয়েছে। তখন রাসেল মারিয়াকে বলল, আচ্ছা মারিয়া, 5 বছর আগে হঠাৎ তুমি আমাকে না বলে বাইরে আসলে কেন? আর তোমার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? আমার এখন মাথা ব্যথা করছে, আমি এখন কিচ্ছু বলতে পারবো না। আগে বাসায় যাই, তারপর তোমাকে সবকিছু খুলে বলবো। এখানে একটা কাহিনী আছে, হয়তো সেটা শোনার পর তুমি আমার সাথে রাগ করবে, কিন্তু তারপরেও তোমাকে সবকিছু খুলে বলবো। ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, দেখি তারা কি বলে। তোমাকে কখন বাসায় নিয়ে যাব? আর আঙ্কেল আন্টি আপনারা বাসায় চলে যান। মারিয়ার আব্বু আম্মু আসবে বাসায়, আমি ডাক্তারের কাছে জিজ্ঞেস করে দেখি মারিয়াকে কখন নিয়ে যাওয়া যাবে। আঙ্কেল আরে ঠিক আছে বলে ক্যাবিন থেকে বেরিয়ে আসলো। এতক্ষণ রাইসা মারিয়াকে জড়িয়ে নিয়ে গেছে। মারিয়া শুয়ে রাইসের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে। রাসেল ক্যাবিন থেকে বেরিয়ে ডক্টরের কাছে গেল। ডক্টর বলেছে মারিয়াকে বিকেলে বাসায় নিয়ে যাওয়া যাবে, তবে মারিয়াকে বেশি উত্তেজিত হতে দেওয়া যাবে না, কোনোভাবেই না। দেখতে দেখতে রাসেল এখন মারিয়া বাসায় যাচ্ছে। রাইসা মারিয়ার কোলে বসে আছে। মারিয়া বাইরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর বাসায় চলে আসলো। মারিয়া গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে। তখন রাইসা বলল, আম্মু, তুমি দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাবে না? তোমার আব্বু গাড়ি পার্ক করে আসুক, সবাই একসাথে ভেতরে যাব। রাইসেল গাড়ি পার্কিং করে আসার মারিয়া সহ রাসেল দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর আন্টি এসে দরজা খুলে সবাই ভিতরে গেল। মারিয়া ভিতরে ঢুকে তার আব্বু আম্মুকে দেখে জড়িয়ে ধরে কান্না। তখন মারিয়ার আম্মু, কে তুমি মা? আর আমাকে আম্মু বলে জড়িয়ে ধরে কান্না করছো কেন? আম্মু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মারিয়া। কি বলছো তুমি? আমার মেয়ে দেখতে তো এরকম না। রাসেল, আম্মু আমাকে চিনতে পারছে না কেন? আব্বু, তুমিও কি আম্মুর মতো আমাকে চিনতে পারছো না? ঠিকই বলছো, আমিও তোমাকে চিনতে পারছি না। এবার রাসেল সবাইকে, মারিয়া, তোমার আব্বু আম্মু তোমাকে চিনবে কেমন করে? তোমার তো আগের চেহারা এখন নেই। তুমি আমার মোবাইলের ছবি দেখো। এবার রাসেল মারিয়াকে মোবাইলের ক্যামেরা চালু করিয়েছে। মারিয়া মোবাইলের দিকে তাকিয়ে একটা চিৎকার দিও, আমার চেহারা এরকম কেন? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি অ্যাক্সিডেন্ট হওয়ার পর তোমার চেহারা নষ্ট হয়ে যায়। আমেরিকার ডাক্তার অপারেশন করে অনেক কষ্টে ঠিক করে, তবে আগের চেহারা ফিরিয়ে আনা তাদের সম্ভব হয়নি। আর আব্বু আম্মু তোমাদের মেয়ে মারিয়া। রাসেলের কথা শুনে মারিয়ার আব্বু মারিয়াকে জড়িয়ে ধরে কাঁদা করে। এটা কষ্টের কারণ, সুখের কারণ। 5 বছর পর হারানো মেয়েকে ফিরে পেয়েছে। মারিয়া সবাইকে অ্যাক্সিডেন্টের কথা সব, তারপর সবার সাথে খাবার খেয়ে রুমে চলে। মারিয়া রুমে এসে দেখে মারিয়া রাইসের ছবি ওয়ালে, রাইসের ছোটবেলার ছবিও আছে। মারিয়া বাসায় আসার পর তার রুমে যেতে পারেনি। মারিয়া তার আব্বু আম্মুর সাথে ছিল। হঠাৎ রাইসা বলে উঠলো, আম্মু, দেখছো আমার ছোটবেলার ছবি? তুমি আমাকে খাইয়ে দিচ্ছ, ঘুম পাড়িয়ে দিচ্ছ, গোসল করিয়ে দিচ্ছ। হ্যাঁ মামুনি, আমার বিশ্বাস হয়েছে তুই আমার মেয়ে। আমি তোকে কখনো ছেড়ে যাব না। তাহলে এখন আমার মাথায় হাত বুলিয়ে দাও আর গল্প করো, তাহলে দেখবে আমার ঘুম চলে আসবে। তুমি আগে আমাকে এভাবে ঘুম পাড়িয়ে দিতে। আমার মেয়েটা এখন আমাকে সবকিছু শিখিয়ে দেবে। এদিকে আসো, আম্মু তোমাকে ঘুম পাড়িয়ে দেই। রাইসা মারিয়ার বুকে শুয়ে পড়ল। মারিয়া রাইসাকে গল্প বলছে। কিছুক্ষণের মধ্যে রাইসার ঘুম চলে আসে। রাসেল রুমে ঢুকে দরজা বন্ধ করে হাতে একটু কফি নিয়ে আসে। রাসেলকে রুমে ঢুকতে দেখে মারিয়া বলল, কি ব্যাপার, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি নিচে ছিলাম, আঙ্কেল আন্টির সাথে কিছুক্ষণ কথা বলছি। চলো দুজন বেলকনি থেকে কফি খেতে খেতে কথা বলি। মারিয়া ঠিক আছে বলে রাইসাকে গায়ে একটা চাদর রাসেলের সাথে ব্যালকনিতে গেল। তখন চেয়ারে বসার পর রাসেল বলল, এবার আসল ঘটনা খুলে বলো। তুমি তো বলছো আমাকে সবকিছু খুলে বলবে, শুনে আমি রাগও করতে পারি। বলবো,
এই কথাগুলো আমি আব্বু আম্মু এবং আঙ্কেল আন্টিকে বলি নাই, শুধু কথাগুলো তোমাকে বলবো। ঠিক আছে বলো। অ্যাক্সিডেন্ট হওয়ার 1 মাস আগে আমার মোবাইলে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। তখন আমি ফোন রিসিভ করার পর ওই পাশ থেকে একটা ছেলে বলল, হাই জানো, কেমন আছো? তোমার শরীরে কি অবস্থা? তুমি দেখতে অনেক সুন্দর, আর তুমি আমার বউ হবে। আপনি কে? আমাকে জানো বলছেন কেন? আমার তো বিয়ে হয়ে গেছে, তাহলে আপনাকে বিয়ে করব কেন? আপনি কি আমাকে চেনেন? মিস মারিয়া, তোমাকে আমি অনেক আগে থেকে চিনি। তোমার স্বামী একটা অফিসে জব করে আর তুমি বাসায় থাকো। সত্যি করে বলুন তো আপনি কে? কি চান আমার কাছে? আমি তোমাকে চাই, তুমি তোমার স্বামীকে ডিভোর্স দাও। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার স্বামীকে ডিভোর্স দিতে বলিস? তোর ঘরে কি মা বোন নেই? মা বাবা ভাই বোন সবাই আছে, শুধু একটা বউ নাই, তাই তোমাকে আমার বউ বানাতে চাই। তুই রাত জেগে স্বপ্ন দেখে যাবি, কখনো আমি তোকে বিয়ে করব না। তাই নাকি? তুমি এখন আমাকে চেনো নাই? যদি তুই তোর স্বামীকে ভালোবেসে থাকিস তাহলে তাকে ছেড়ে দে, তা না হলে আমি তোর স্বামীকে মেরে ফেলবো। তোর স্বামী কিন্তু রাতে একা একা বাসায় ফিরে। প্লিজ তুমি আমার স্বামীকে মেরো না, তুমি যা বলবে আমি তাই করব। এই তো তুমি লাইনে আসছো। যদি তোর স্বামীকে আমার বিষয়ে জানাও তাহলে তোর স্বামীকে রাস্তায় মেরে ফেলে রাখবো, তোর স্বামী যেন কিছুই জানতে না পারে। ঠিক আছে, বলবো না। আমার পেটে তার সন্তান বড় হচ্ছে, আমি সন্তানকে বাবাহারা করতে চাই না। তাহলে এখন আমি তোকে যে সময় ফোন দেবো সেই সময় আমার সাথে কথা বলবি, তোর স্বামী কেয়ার করবি না, তাকে সবসময় অবহেলা করে যাবি। এটা করলে তো সে আমাকে ভুল বুঝবে, আমাকে ছেড়ে চলে যাবে। তোকে যদি তোর স্বামী সত্যিই ভালোবেসে থাকে তাহলে কখনো তোকে ছেড়ে যাবে না। এখন বল আমার কথায় রাজি কিনা? ঠিক আছে, রাজি। এরপর মারিয়ার সাথে ছেলেটা আরো কিছু কথা ফোটে রেখে মারিয়া রাসেলকে অনেক ভালোবাসে, তাকে সে হারাতে চায় না। তাই মারিয়া কিছুদিন রাসেলকে কেয়ার বলিয়েছে, সবসময় ওই ছেলেটার সাথে কথা বলে। মারিয়াকে ওই ছেলেটা বলেছে তার সাথে হেসে হেসে কথা বলতে। মারিয়ার কথা শুনে রাসেল বলে, সবকিছু না আমি বুঝলাম, তুমি আমাকে একটাবার বলতা, আর বাইরে গেছো কেন? তোমাকে বলি নাই, যদি ওই ছেলেটা তোমাকে মেরে ফেলে। যেদিন আমি অ্যাক্সিডেন্ট হই ওই দিন ছেলেটা আমাকে বলছে তার সাথে দেখা করতে। ওটা ছিল তার সাথে প্রথম দেখা করতে যাওয়া। আমাকে বলছে একটা পার্কে আসতে, আমি তোমাকে না জানিয়ে ওর সাথে দেখা করতে যাই। ওই ছেলেটা যে পার্কের কথা বলেছে, আমি পার্কের সামনে গিয়ে দেখি 5-6টা ছেলে দাঁড়িয়ে আছে। তখন আমি ওই ছেলেটাকে ফোন দিলাম, তখন 5-6টা ছেলের মধ্যে থেকে একটা ছেলে বেরিয়ে এসে ফোন রিসিভ করলো। তখন আমি ছেলেটাকে দেখি, 5-6টা ছেলের মধ্যে থেকে একটা ছেলে জোরে বলে, কি রে নবী, তোর পাখিটা কোথায়? মন তো আর মানছে না। ওই ছেলের কথা শুনে নবী সাথে সাথে ফোনটা কেটে দেয়। তখন আমি বুঝতে পারি আজকে আমার সাথে কিছু একটা হবে। তাই পার্ক থেকে চলে আসার সময় নবী আমাকে দেখে ফেলে, তখন তারা আমার পিছু নেয়। আমি দৌড় দিয়ে তাদের থেকে পালিয়ে আসতেই গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। প্রথম ধাক্কাতেই মাথাটা ফেটে যায়। মোবাইল হাতের মুঠোয় ছিল, মোবাইল বের করে তোমাকে ফোন দেই। তোমার সাথে কথা শেষ হওয়ার আগেই আরেকটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে। তারপর আর কিছুই মনে নেই। তারপর কি হলো তুমি তো জানো। আচ্ছা, তুমি ওকে দেখলে চিনতে পারবে তো? অবশ্যই চিনবো, তার চেহারা আমার চোখের সামনে ভাসছে। ঠিক আছে, এখন ওসব কথা বাদ দাও, অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমাবে। এমনিতেই তুমি অসুস্থ। মারিয়া ঠিক আছে বল। রাসেলের সাথে রুমে চলে আসলো। রাসেল মারিয়াকে ওষুধ খাইয়ে দিল। মারিয়া বিছানার এক পাশে, রাসেল অনুপাত মাঝখানে রাইসে শুয়ে আছে। দেখতে দেখতে আরো একটা মাস। মারিয়া এখন রাসেল এখন একা অফিস দেখা। মারিয়া আঙ্কেল আন্টিকে আপন বলে ডাকে, কারণ তাদের মারিয়াকে নিজের মেয়ের মতো ডাকছে। মারিয়াও তাদের ছেড়ে 5 দিন। মারিয়া, রাইসা এবং রাসেল বাইরে ঘুরতে বের। একটা পার্কে বসে চারপাশে তাকিয়ে দেখতেছে। হঠাৎ মারিয়া একজনকে দেখে রাসেলকে বল, রাসেল, ওই যে নবী একটা মেয়ের সাথে বসে আছে। মারিয়ার কথা শুনে রাসেল নবীর দিকে দেখে। রাসেল নবীকে দেখে চিনতে ভুল, এই নবী ওই ছেলে যে আমাকে ডক্টরের দোকান থেকে অন্য দিয়েছে। তখন রাসেল মারিয়াকে বল, মারিয়া, আর ইউ শিওর ওই ছেলেটা তোমার সাথে এরকম করেছে? রাসেল, ওই সে নবী, আমি তাকে ভালো করে চিনছি। রাসেল এরকম কথা না বলে উঠে গিয়ে নবীকে মারতে লাগলো। নবীর নাক মুখ ফাটিয়ে ফেলছে। তখন রাসেল নবীকে বল, তুই আমার মারিয়ার সাথে এমন করেছিস কেন? আমার কাছ থেকে 5 বছর দূরে সরিয়ে রাখলি কেন? আসলে একদিন মার্কেটে আপনার বউকে দেখে আমার অনেক ভালো লাগে, তখন আপনাদের পিছু নিই আপনাদের বাসার সামনে অনেকদিন দাঁড়িয়েছিলাম আপনার মারিয়ার সাথে কথা বলার জন্য, কিন্তু মারিয়া একা বাসা থেকে বের হয় না। যে সময় বের হয় সে সময় আপনি তার সাথে থাকেন। একদিন সকালে আপনাকে ডাক্তারের দোকানে থেকে, তখন আপনি ঔষধ নিতে আসছিলেন। ডাক্তার আমাকে বলেছে আপনার ঔষধগুলো ফেক করে দিতে। তখন আমি অন্য ঔষধ দিয়ে দিই আর ঔষধে লিখে দিই রাতে খাওয়ার জন্য।
আপনি আর কিছু না বলে ঔষধ নিয়ে যান। আমি মনে করছি রাতে আপনার বাসায় ঢুকে মারিয়ার সাথে দেহের চাহিদা পূরণ করব। কিন্তু আমার দোকান থেকে যেতে দেরি হয়ে যায়। আপনার বাসার সামনে আসার পর দেখি আপনি চলে এসেছেন। এরপর আর আসা হয়নি। আপনি রাতে যখন ঔষধ নিয়ে দোকানে গেছেন তখন আমি আর দোকানে যাই নাই। তারপর তুই আমার মারিয়ার নাম্বার জোগাড় করে আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে তার সাথে খারাপ কিছু করতে চাইছিস, কিন্তু সেটা তুই পারিস নাই। এ বলে রাসেল নবীকে আবারও মারতে লাগে। মারিয়া রাসেলকে টেনে নিয়ে আসে। তখন মারিয়া নবীকে বল, তোর কারণে আমি 5 বছর আমার স্বামীকে চিনতে পারি নাই। তোর কারণে 5 বছর ওর থেকে দূরে ছিলাম। তোকে আমি পুলিশে দেব। তোর কারণে আমার চেহারার পরিবর্তন হয়ে গেছে। হঠাৎ পুলিশ এসে মারিয়া বল, ওসি সাহেব, এই জানোয়ারকে ধরে নিয়ে যান। ও আমার সর্বনাশ করতে চেয়েছে। আমার স্বামীর কাছ থেকে 5 বছর দূরে রেখেছে। মারিয়ার কথা শুনে পুলিশ নবীকে ধরে। মারিয়া, রাসেল আর রাইসা তারা আর পার্কে না থেকে বাসায় ফিরে আসে। রাতে সবাই একসাথে খাবার খেয়ে আজকে রাইসা তার নানানির সাথে ঘুমায়। মারিয়া রাসেল রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় গিয়ে বলে। তখন মারিয়া বলে, আজকে আমি অনেক খুশি, আজকে নবীকে তার শাস্তি দিতে পেরে। তাহলে এই খুশিতে তোমাকে আজকে অনেক আদর করবো। রাইসার জন্য একটা ভাই নিয়ে আসতে হবে না? তোমার মুখে দেখি কিছুই আটকায় না। তোমার পাঠক পাঠিকারা কিভাবে তাকিয়ে আছে সেটা তুমি দেখো না? ওমা, তারা তাকিয়ে থাকলে সমস্যা নেই, তারাও কিছুটা শিখবে হাউ টু ডু রোম্যান্স। এত শিখে লাভ নেই, তুমি গিয়ে লাইট বন্ধ করে আসো। রাসেল আর কিছু না বলে লাইট বন্ধ করে দিয়ে মারিয়ার ঠোঁট নিজের আয়ত্তে। তারপর আস্তে আস্তে সতর্ক। বাকিটা আপনারা বুঝবেন। ধন্যবাদ সব। ও হ্যাঁ, এখন রাসেল আর মারিয়া অফিস দেখাশোনা রাইসাকে একটা মাদ্রাসা ভর্তি করিয়ে দিয়েছে। মারিয়ার আপন বাবা মা এবং রাসেল, মারিয়া, রাইসা তারা নতুন একটা বাসায় থাকে। আর নবী 5 বছরের জেল দেওয়া হয়েছে। অফিসে মারিয়া বস হিসেবে কাজ করে আর রাসেল মারিয়াকে কাজে সাহায্য করে।